সেদিন কর্নেল নীলাদ্রি সরকার আমাকে দেখেই বলে উঠলেন, জয়ন্ত, কখনো কি ছিপে মাছ ধরেছ? সবে ওর ইলিয়েট রোডের 3 তলার অ্যাপার্টমেন্টের ড্রয়িং রুমের ভেতর পা বাড়িয়েছি। বেমক্কা এই প্রশ্ন। অবশ্য ওর নানান রকম অদ্ভুত অদ্ভুত বাতিক আছে আমি জানি, কিন্তু ওর মতো ছটফটে মানুষ ছিপ হাতে ফাতনার দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে বসে থাকবেন, এটা বিশ্বাস করা কঠিন। যাই হোক, ধীরে সুস্থে বসার পর বলল, আজ কি তাহলে কোথাও ছিপ ফেলার আয়োজন করছেন কর্নেল? কর্নেল হাসতে হাসতে ছড়া বলে উঠলেন, খোকন গেছে মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, ছিপ নিয়ে গেছে কোলা ব্যাং, মাছ নিয়ে গেছে চিলে। আপনি এই ছড়া কোথায় শিখলেন? আপনি তো বাংলা পাঠশালায় পড়েননি। কর্নেল এই প্রশ্নের জবাব দিলেন না, বললেন, ছড়াটা কিন্তু ব্রিলিয়ান্ট, অপূর্ব, ভাবা যায় না। বেচারা খোকন বড় সাধে মাছ ধরতে বসেছে, এদিকে কিনা দুষ্টু কোলা ব্যাংটা তার ছিপখানাই নিয়ে পালালো, ওদিকে কোত্থেকে এক বেটা চিল এসে, ভাবা যায় না, ভাবা যায় না। কর্নেল ছড়াই বর্ণিত দৃশ্য যেন চোখ বুজে দেখতে দেখতে খুব মুগ্ধ হয়ে তারিফ করতে থাকলেন, এবং সেই সঙ্গে ওর প্রাণখোলা হাসি। ওর পরিচারক ষষ্ঠীচরণ পর্দার ফাঁকে মুখ বাড়িয়ে থ। কর্নেলের মধ্যে খোকাটে ভাব আছে বরাবর আমি দেখেছি, কিন্তু আজ সকালে আমাকে জরুরি তলব দিয়ে ডেকে এনে নিতান্ত মাছ ধরার প্রোগ্রাম শোনাবেন ভাবিনি। আমি খবরের কাগজের রিপোর্টার এবং কর্নেল এক ধুরন্ধর প্রাইভেট ইনভেস্টিগেটর, সোজা কথায় গোয়েন্দাও। আশা ছিল গুরুতর একটা ক্রাইম স্টোরি পেয়ে যাব। দৈনিক সত্যসেবকের আগামী দিনের প্রথম পাতাটা পাঠকদের মাত করে ফেলবে, কিন্তু এই যে দেখছি নিতান্ত মাছ ধরার বদখেয়াল নিয়ে উনি বসে আছেন। আমার মতো ব্যস্ত রিপোর্টারের একটা দিনের দাম খুবই চড়া। আমি হতাশ হয়ে ওর দিকে তাকিয়ে রইলুম। হঠাৎ কর্নেল কোণের দিকে ঘুরে বললেন, মিস্টার রায়, আলাপ করিয়ে দিই, এই আমার সেই প্রিয়তম তরুণ বন্ধু জয়ন্ত, যার কথা আপনাকে বলছিলাম। এতক্ষণ কোণের দিকে তাকাইনি, এবার দেখি খবরের কাগজের আড়ালে এক সুদর্শন প্রৌঢ় ভদ্রলোক, উজ্জ্বল ফর্সা রং, পরনে নেভি ব্লু আঁটো পাতলুন আর গায়ে টকটকে লাল স্পোর্টিং গেঞ্জি, ঠোঁটে আটকানো পাইপ। ভদ্রলোকের কাঁচা পাকা গোঁফে কর্নেলের মতো একটা সামরিক জীবনের গন্ধ মেলে। উনি কাগজ ভাঁজ করে রেখে তক্ষুনি আমাকে নমস্কার করলেন, আমিও। কর্নেল বললেন, জয়ন্ত, উনি মেজর ইন্দ্রনাথ রায়, আমার সামরিক জীবনের বিশেষ স্নেহভাজন বন্ধু, সম্প্রতি রিটায়ার করেছেন। এর জীবন খুব রোমাঞ্চকর জয়ন্ত। 62-তে চীনারা নেফা বর্ডারে একে ধরে নিয়ে যায়, জঘন্য অত্যাচার করে। তারপর ইন্দ্রনাথ হাত তুলে হাসতে হাসতে বললেন, না না না, এনাফ এনাফ কর্নেল, এনাফ। আমি আপনার মতো কোনো যোদ্ধা ছিলুম না, আর তাছাড়া তো আমি তো সে সুযোগও পাইনি কর্নেল, প্লিজ, তাই অত কিছু বলার দরকার নেই। না না না। কর্নেল আপত্তি গ্রাহ্য না করে বললেন, তাছাড়াও এর একটা অভিজাত সামাজিক পরিচয় আছে জয়ন্ত। ইনি মহিমানগরের প্রখ্যাত রাজ পরিবারের সন্তান। মধ্যপ্রদেশের নানা জায়গায় এদের অনেকগুলো খনি ছিল, একটা বাদে সবই এখন রাষ্ট্রায়ত্ত করা হয়েছে। ও একটা ডেড মাইন বলতে পারেন, অবশ্য ছেড়ে দিয়েছি আমরা। কিসের খনি যেন? ওটা একটা সীসের খনি ছিল। 7 বছর আগে ওটা পোড়ো হয়ে গেছে। না, আর কিছুই মেলেনি সেখানে। খনিমুখগুলো তাহলে নিশ্চয়ই সিল করে দিয়েছেন? নো 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 কর্নেল, সিল করার কোনো সুযোগ পাইনি আমরা। আসলে আমার অবশ্য কোনো রকম কুসংস্কার নেই কর্নেল, আপনি তো ভালো করেই জানেন সেটা। কিন্তু আমার কাকা ওই জগদীপ রায় হঠাৎ রহস্যজনকভাবে মারা পড়েন, আর ওর ডেড বডি খনির একটা সুড়ঙ্গে পড়েছিল। তারপর কাকিমা জেদ ধরলেন যে খনি মুখ যেমন আছে তেমনই পড়ে থাক, তোমরা কেউ ওখানে যাবে না, কারণ কাকা নাকি খনি মুখগুলো কিভাবে বন্ধ করা যায় তা ঠিক করতে গিয়েছিলেন ওখানে। আর আপনি তো জানেন কর্নেল, কাকিমাই আমাদের ফ্যামিলির একমাত্র গার্জেন, অন্তত কাকার এই অবর্তমানে। আমাদের ছেলেবেলা থেকেই উনি মানুষ করেছেন। ওর কথা আমাদের 2 ভাইয়ের কাছে ঈশ্বরের আদেশ।
তাই আমরা আর ওদিকে মারাইনি কখনো। আপনার কাকিমার কি ধারণা হয়েছিল বলতে পারেন? আসলে একটু খুলে না বললে না ব্যাপারটা ঠিক বুঝতে পারবেন না। কাকা ছিলেন ভীষণ খেয়ালি মানুষ। মাছ ধরার একটা প্রচন্ড বাতিক ছিল ওনার। শীষের খনিটা রয়েছে 3 দিকে 3 পাহাড়ের মধ্যিখানে একটা ঠিক উপত্যকায়। খনির পেছনে আছে একটা হ্রদ। আসলে ওটা একটা নদীর বাঁকের মুখে এই ন্যাচারাল ওয়াটার ড্যাম আর কি। পরের মুখটা ওই চড়া পড়ে বন্ধ হয়ে যায়, কিন্তু হ্রদটা খুব গভীর হওয়ায় ওখানে জল কখনো মরে না। আমরা ওই খনিটা ছেড়ে আসার পর নদীতে একবার প্রচণ্ড বন্যা হয়। তখন হ্রদেও জল ঢুকে পড়ে এবং সেই জল খনির মধ্যেও ঢুকে যায়। কিছু কিছু খনি মুখের ফলেই আপনা আপনি ধস নেবে বন্ধ হয়ে গিয়েছিল। বাকি ছিল খনি মুখ 3টে, একটু উঁচু জায়গায়। কাকা প্রতিবার অক্টোবরে ওখানে গিয়ে তার বাংলোয় কাটাতেন। বরাবরের অভ্যেস ওনার। জায়গাটার সৌন্দর্যে তিনি মুগ্ধ হয়ে গিয়েছিলেন। যাই হোক, হ্রদে মাছ ধরার নেশা ছিল ওর। 5 বছর আগের অক্টোবরে এক কাকিমাকে নিয়ে উনি ওখানে যান। সেবারই খনি মুখ 3টে বন্ধ করে আসার উদ্দেশ্য ছিল ওনার। সঙ্গে একজন ইঞ্জিনিয়ারও তিনি নিয়ে গিয়েছিলেন। তারপর কি হলো, 14 অক্টোবর সারা বিকেল মাছ ধরার পর ইঞ্জিনিয়ার ভদ্রলোককে বললেন, আপনি বাংলোয় চলুন, আমি একটু পরে আসছি। তারপর অনেক রাত হলো, কিন্তু তিনি আর ফিরলেন না। তখন তো খোঁজাখুঁজি পড়ে গেল। হ্রদে স্থানীয় কয়েকজন আদিবাসী জেলে রাতে মাছ ধরতে এসেছিল। তাদের সঙ্গে দেখা হলে তারা জানালো যে সাহেবকে তারা খোলা খনিমুখের কাছে দাঁড়িয়ে টর্চ জ্বালাতে দেখেছে। রাত তখন প্রায় 1টা। জেলেদের কথা শুনে, জেলেরা তো লেকে ছিল, কিভাবে জানলো উনি আপনার কাকা? নির্জন জায়গা, তাছাড়া ওখানে ভূত আছে বলে স্থানীয় লোকেদের বিশ্বাস। সব পুরো খনি কেন্দ্র করেই তো একটা ভুতুরে গাল গল্প গড়ে ওঠে কর্নেল। এইখানেও তাই হয়েছিল। যাই হোক, এই জেলে 3 জন ছিল খুব সাহসী, বয়সে যাকে বলে যুবক। টর্চের আলো দেখে ওরা পরস্পর তর্ক জুড়ে দেয় যে ওটা ভূত কিংবা ভূত নয়। তাছাড়া হ্রদটায় প্রচুর মাছ জানেন, অথচ ভূতের ভয় গরিব জেলেরা মাছ ধরতে ভয় পায়। পাছে ওই ভূতের অভিশাপ লাগে তাদের। কিন্তু এই 3টি সাহসী তরুণ আদিবাসী সেরাতে জেদ করেই এসেছিল। হ্যাঁ, জেদ করেই রাতে এসে এবং মাছ ধরে ওরা প্রমাণ করে দেবে যে ওখানে ভূত প্রেত কিংবা অভিশাপ ব্যাপারটা একদম মিথ্যে। তারপর ওরা আলো লক্ষ্য করে ওখানে যায়। দূর থেকে চেঁচিয়ে বলে, কে ওখানে? তখন কাকা সাড়া পায়। কাকা ওদের সুপরিচিত, ফলে ওরা কাছে না গিয়ে হ্রদে নিজের কাজেই ফিরে যায়। যাই হোক, এই সূত্র ধরে সেই খনি মুখ 3টের কাছে যাওয়া তো হলো। তারপর একটা সুড়ঙ্গের মধ্যে কাকার লাশ পাওয়া গেল। কোনো ক্ষতচিহ্ন নেই, শ্বাসরোধ করেও তো মারা হয়নি। পোস্টমর্টেম রিপোর্টে বলা হলো যে উনি নাকি হার্ট ফেল করে মারা পড়েছেন। অথচ কিন্তু কাকার স্বাস্থ্য ছিল খুবই ভালো। কিন্তু আপনার কাকিমা খনিমুখ বন্ধ করতে নিষেধ করেন বলছিলেন, কেন সেটা স্পষ্ট বুঝলুম না মিস্টার রায়। কাকিমাও তো স্পষ্ট কিছু বলেননি, শুধু বলেছিলেন যে ওগুলো যেমন আছে তেমন থাক। আমার ছোট ভাই সৌমেন্দু ডাক্তার, ও এখন জপলপুরে সরকারি হাসপাতালের চার্জে আছে। ওরও তো কোনো কুসংস্কার নেই। ও জেদ ধরেছিল কাকিমার কাছে, কিন্তু কাকিমা শুধু বলেছিলেন যে খনিতে এক সাধু আছেন, তিনি নাকি অদৃশ্য হতে পারেন। সেই সাধু নির্জনে তপস্যা করার জন্য খনির ভেতরে ঢুকে পড়েছেন কবে, ওই যাকে জবরদখল বলে আর কি। সাধুকে কেউ দেখেছে কখনো?
না না না, আমার ধারণা কাকিমার নিছক বিশ্বাস। তবে কেন এমন আজগবি ধারণা হলো তা কিন্তু উনি বলেননি, আর বলবেনও না। খনি মুখ বন্ধ করলে সাধু নাকি রেগে যাবে, বুঝুন ঠেলা। ষষ্ঠীচরণ ট্রেতে কফি নিয়ে এলো। আমরা কিছুক্ষণ কফি খেলুম চুপচাপ। তারপর কর্নেল চুরুট জেলে বললেন, খুব ইন্টারেস্টিং। তবে কর্নেল, ওই ভুতুরে রহস্য ফাঁস করার জন্য আমি নিশ্চয়ই আপনার কাছে কিন্তু আসিনি। আমি এসেছি জাস্ট এই স্রেফ যাকে বলে মাছ ধরার একটা প্রস্তাব নিয়ে। অবশ্য আপনারই কাছে প্রস্তাব আনার কারণ যদি জানতে চান তাহলে বলবো, কাকার মৃত্যুর পর থেকে প্রতি বছর এই সময় আমরা ওই চিড়িমিড়ি এলাকার ওই হ্রদে যেতে ইচ্ছে করে, অন্তত স্রেফ ছিপে মাছ ধরার জন্য। অথচ বুঝতেই পারছেন, ওই ট্র্যাজিক ঘটনার ফলে একটা কেমন অস্বস্তি জেগে ওঠে, একটা দ্বিধা এসে সামনে দাঁড়ায় বারবার। একা যেতে শেষ অবধি ঠিক সাহস পাই না এখন। ওদিকে আবার কাকিমা জানতে পারলেও তো বাধা দেবেন। তাই এই অবশেষে আপনাকে নিয়ে যাওয়ার প্ল্যানটা মাথায় এসে গেল কর্নেল। আপনারও তো মাছ ধরার হবি ছিল এক সময়। হ্যাঁ, আমি জানি দেখেছি। ছিল, এখন সেটা আবার চাঙ্গা হয়ে উঠেছে মিস্টার রায়। কিন্তু একটা কথা, আপনার কাকিমা আপনাকে বাধা দেবেন না? হ্যাঁ, নিশ্চয়ই দেবেন। কিন্তু আমি এবার যেভাবেই হোক যাবই কর্নেল, যাব। জায়গাটা সত্যি এত সুন্দর আর এত নির্জন যে ভাবা যায় না। আমার স্মৃতির আমাকে উত্ত্যক্ত করে মারছে কর্নেল। কাকিমাকে দরকার হলে গোপন করেই যাব। জয়ন্ত, আশা করি ইতিমধ্যে তুমি চঞ্চল হয়ে উঠেছ। মনশ্চক্ষে চিরিমিরি হ্রদের অপূর্ব সৌন্দর্য এবং রূপালী মৎস্য অবলোকন করছো। আচ্ছা, ভেরি গুড কর্নেল। তাহলে দুজনে নয়, তাই তো? 3 জন মিলে যাব। হ্যাঁ জয়ন্ত বাবু, ইয়েস, ওয়েলকাম। আমি কিন্তু আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, ঠিক আছে তো? রাইট। খোকন গেছে মাছ ধরতে ক্ষীর নদীর কূলে। আজ শুনবে আরো একটি কর্নেল কাহিনী, সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা খোকন গেছে মাছ ধরতে। প্রিয় শ্রোতা বন্ধু, এখনো যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর না হলে গল্প শোনার পরও সাবস্ক্রাইব করতে পারেন। সেই সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করার কথা ভুলবেন না। আসুন শুরু করছি আজকের গল্প, খোকন গেছে মাছ ধরতে। চিরিমারি পাহাড়ের বাংলোটির নাম দর্শওয়ান। দূর থেকে ধূসর এই পুরনো বাংলোটিকে সত্যি একটা রাজহাঁসের মতো দেখায়, যেন মাঝে মাঝে রাজহাঁসটা জ্যোৎস্না রাতে হ্রদে সাঁতার কেটেও যায়। বাংলোর গেট থেকে এক ফালি সরু পথ ঘুরে ঘুরে হ্রদে নেমেছে। যেখানে নেমেছে সেখানে কয়েক ধাপ পাথর বাঁধানো আছে ঘাটের মতো। পথের দুধারে গাছপালা ঝোপঝাড় আছে। পথটাও এবড়ো খেবড়ো অব্যবহৃত হয়ে রয়েছে অনেক বছর। ফাটলে ঘাস বা আগাছা গজিয়েছে। আমরা দুপুর নাগাদ 3 জনে পৌঁছলে কেয়ারটেকার রঘুবীর সিং তক্ষুনি কয়েকজন আদিবাসী লাগিয়ে সব সাফ করার ব্যবস্থা করল। ঘাটের পাথরগুলোয় শ্যাওলা জমেছিল, তাও সাফ করা হলো। লাঞ্চের আগে কর্নেলের স্বভাব মতো 4-5টা দেখতে বেরিয়ে গেলেন। সঙ্গে বাইনোকুলার আর ক্যামেরা নিতেও ভুললেন না। আমাকে ডাকলেন না দেখে অভিমান হলো। অবশ্য ডাকলেও যেতুম না। সারাদিন সারা রাত ট্রেন জার্নির পর তখন খুব ক্লান্ত আমি, বিছানায় গড়াচ্ছি। কর্নেলকে ইন্দ্রনাথ সাবধান করে দিলেন, কর্নেল, একটা বিষয় আপনাকে একটু সাবধান করার আছে। ব্যাপারটা হচ্ছে, ওই এলাকা জঙ্গলে কিন্তু প্রচুর বুনো হাতি আছে, আর বাঘ ভাল্লুকও কিন্তু কম নেই, এটা একটু মাথায় রাখবেন। কর্নেল ঘাড় নাড়লেন।
বাংলোর ঘরগুলো এসেই দেখা হয়েছে। 5খানা ঘর আছে, একটা কিচেন কাম ডাইনিং প্লাস ড্রয়িং রুম, একটা বাথরুম প্রিভি, বাকি 3টে শোয়ার ঘর। থাকার ব্যবস্থায় কোনো ত্রুটি নেই। ইন্দ্রনাথ খবর পাঠিয়ে সব ব্যবস্থা করে রেখেছেন। দানা সিং নামে ওদের পুরনো রাঁধুনিও অপেক্ষা করছিল আমাদের জন্যে। এবার সে কোমরের তোয়ালে জড়িয়ে কাজে লেগে গেল। আমাদের সঙ্গে 3খানা হালকা মজবুত বিলিতি ছিপ, 4 এবং আনুষঙ্গিক জিনিসপত্রও রয়েছে। ইন্দ্রনাথ আমাকে ছিপ ফেলবার ঘাট দেখতে ডাকলেন একবার, কিন্তু আমার ক্লান্তি লক্ষ্য করে শেষে একজন লোক সঙ্গে নিয়ে চলে গেলেন। একটু পরে বারান্দায় গিয়ে চারপাশের সৌন্দর্য দেখতে থাকলো। হ্রদটা বিশাল, সামনে উত্তরে রয়েছে সেটা, পশ্চিমে মোটামুটি সমতল জায়গায় ওদের পোড়ো খনি। এখন জঙ্গল গজিয়ে গেছে। পূবে এবং উত্তরে যদ্দূর চোখ যায় শুধু জল। দিগন্তরেখায় কিছু নীল পাহাড়, উত্তরেও পাহাড়, সেগুলো কাছে বলে মনে হলো। বাংলোটা রয়েছে পাহাড়ের গায়ে। এটা হ্রদের দক্ষিণ পশ্চিম কোণ ঘেঁষা। রঘুবীর এসে সব দেখালো। বাংলোর পেছনে আরেকটা রাস্তা আছে, সেটা চলে গেছে খনিতে। বাংলো থেকে 6 কিলোমিটার দূরে রাস্তাটা দুভাগ হয়েছে। ডাইনে চলে গেছে খনির দিকে, বাঁয়ে গিয়ে মিলেছে একটা ঢালু বড় সড়কে, মাইল 5 দূরে। ওই পথেই আমরা টাঙ্গায় চেপে এসেছি। সড়কটা নদী পেরিয়ে পূবে বটটুঙ্গা স্টেশন হয়ে জব্বলপুরের দিকে চলে গেছে। রঘুবীর বলল, কি ছিল জায়গাটা, কি হয়ে গেল, কত লোকজন, কত আওয়াজ, সব সময় ঘুম ঘুম করতো। আমি স্যার সেই এসেছিলাম রায় সাহেবের সঙ্গে 5 সাল আগে। উনি তো মারা গেলেন, তারপর আমি ভেই চলে গেলাম। আমার মনে বড় কষ্ট হতো স্যার, কিন্তু ওনারা ছাড়বেন না। বাংলো কা জিম্মেদারি করতে হবে, তো আমার ছেলেই এখানে এসে মাঝে মাঝে দেখাশোনা করে যেত। খুব সাহসী ছেলে স্যার। আমার তো এই বয়সে ভূতের আড্ডায় থাকার সাহসই ছিল না। লেকিন দেখুন, আমার ছেলের এক চুল ভি ক্ষতি হয়নি, ভূতও নাকি দেখা দেয়নি। তবে ছেলে বলতো খনির ওদিকে আলো জ্বলতে দেখেছে। ওর ধারণা ওসব আলো জেলেদের, রাতে মাছ ধরতে আসে জেলেরা। আচ্ছা রঘুবীর, রায় সাহেব মারা যাওয়ার সময় তো তুমি এখানে ছিলে। জি হুজুর। তুমি কি মনে করো উনি হার্ট ফেল করেই মারা যান? জি হ্যাঁ, अचानक কিছু আজগুবি দেখলে তো হার্ট ফেল করবেই। আমার মালুম রায় সাহেব সেই সাধুকে দেখতে পেয়েছিলেন। সাধুর রাগ হয়েছিল, কেন না খনির গর্ত বন্ধ করে দেবেন রায় সাহেব। সাধুর ভয়ঙ্কর চেহারা দেখেই মারা যান উনি। তাহলে বলছো খনির মধ্যে কোনো সাধু ছিলেন, তাকে কেউ দেখেছিল নাকি? জি হ্যাঁ, মাইজি দেখেছিলেন। তুমি? স্যার বিশ্বাস করেন তো বলি, আমি একদিন সন্ধ্যাবেলা এক পুলকের জন্য দেখেছিলাম। আমার দিকে তাকিয়ে হাসছিলেন, তারপর আর নেই, বিলকুল হাওয়া। বলো কি? হ্যাঁ স্যার, দেখা মাত্র গড়তে সে দিয়ে গেলেন। মনে মনে হেসে সিগারেট ধরালুম। রঘুবীর হঠাৎ ব্যস্ত হয়ে চলে গেল। একটু পরে শুনি বাংলোর পেছন দিকে গাড়ির আওয়াজ হচ্ছে। ব্যাপারটা দেখার জন্য লন ঘুরে পেছনে যেতেই দেখলাম একটা জিপ থেকে আমার বয়সী একজন যুবক নামলো, চোখে সানগ্লাস, পিঠে বন্দুক। তারপর নামলেন এক বৃদ্ধ ভদ্রলোক, কর্নেলেরই বয়সী, তবে কর্নেলের মতো টাক বা দাড়ি নেই। শেষে নামলেন এক বৃদ্ধা ভদ্র মহিলা। পোশাক দেখেই চমকে উঠলাম, বাঙালি বিধবা। তাহলে কি হঠাৎ ইন্দ্রনাথের সেই কাকিমা এসে পড়লেন? সর্বনাশ! কিন্তু এই অভিশপ্ত মাটিতে হঠাৎ উনি নিজেই এসে পড়লেন এবং সদল বলে কেন? ততক্ষণে রঘুবীর দৌড়ে হাজির হয়েছে। তার হাবভাব দিকে স্পষ্ট জানা গেল যা ভেবেছি তাই। বৃদ্ধা বেশ শক্ত সমর্থ মনে হলো। আমাকে দেখে ভুরু কুঁচকে তাকালেন, তারপর প্রশ্ন করলেন, আপনাকে তো চিনলুম না বাবা। রঘুবীর বলল, মাইজি ওনারা এসেছেন কলকাতা থেকে, ইন্দ্র সাহেবের সঙ্গে লেকে মাছ ধরবেন। বৃদ্ধার মুখে খুবই বিস্ময় ফুটে উঠল। ইন্দ্র? ইন্দ্র এসেছে? বৃদ্ধা গম্ভীর মুখে দলবল সহ বাংলোয় উঠলেন। ব্যাপারটা আমার খারাপ লাগলো। ভুতুড়ে বাংলোর সব রোমান্স মাঠে মারা যাবে। বেশি হইচই করা যাবে না, মেপে জুপে চলাফেরা করতে হবে। ইন্দ্রনাথের মুখে ওদের গার্জেন এই ভদ্রমহিলার যে ব্যক্তিত্বের আঁচ পেয়েছিলাম, বাস্তবে মনে হচ্ছে তার চেয়েও কড়া কিছু। আশঙ্কাও হলো ইন্দ্রনাথ ওর বিনা অনুমতিতে এবং অজ্ঞাতসারে আমাদের নিয়ে এখানে এসেছেন,
এই নিয়ে কোনো মনান্তর দেখা দেবে না তো? অন্যমনস্কভাবে হাঁটতে হাঁটতে গেট পেরিয়ে রাস্তায় গেলুম। তারপর আরও কিছু এগিয়ে যেতেই আচমকা পাশের একটা ঝোপ ঠেলে বেরিয়ে এলেন কর্নেল। টুপিতে মাকড়সার জাল, জামায় কাঁটা আটকে আছে এবং শুকনো পাতা লেগে রয়েছে। আমাকে দেখে যেন একটু অপ্রস্তুত হলেন। বললেন, জয়ন্ত। বন্য জন্তুর মতো ঝোপ জঙ্গলে ঢুম মেরে বেড়াচ্ছেন। ওদিকে দেখুন গে, ধুন্ধুমার শুরু হয়েছে এতক্ষণে। ইন্দ্রনাথের সেই কাকিমা ভদ্রমহিলা দলবল নিয়ে এসে পড়েছেন। দেখেছি, এত নার্ভাস হয়ে পড়ার কিছু নেই। এবার চুপচাপ একটা জমাট নাটক দেখতে থাকো, আনন্দ পাবে। আই অ্যাসিওর ইউ ডার্লিং। নাটক? নাটক মানে? হ্যাঁ জয়ন্ত, সম্ভবত একটা রোমাঞ্চকর নাটকের শেষ অঙ্কের পর্দা উঠল এবং আমরা কিছু না জেনে তার মধ্যে এসে পড়েছি। কর্নেল, প্লিজ অন্ধকারে রাখবেন না। ধৈর্য ধরো জয়ন্ত, সম্ভবত আমাদের দুজনকেই এখন একটা সুবিশাল ধৈর্যের মধ্যে সময় কাটাতে হবে। আই জাস্ট স্মেল ইট। লাঞ্চ খেতে 3টে বেজে গেল। আশ্বস্ত হয়ে দেখলুম ইন্দ্রনাথের ঠান্ডা ধরনের নির্লিপ্ত আচরণ সত্ত্বেও তাঁর কাকিমা সর্বেশ্বরী দেবী আমাদের, বিশেষ করে কর্নেলের প্রতি খুব ভদ্রতা দেখালেন। কিন্তু একটু বিসদৃশ্য মনে হলো দুই ভাইয়ের পরস্পর আচরণ। ইন্দ্রনাথ ও সৌমেন্দু পরস্পর বাক্যালাপ পর্যন্ত করলেন না। সর্বেশ্বরীর সঙ্গের ভদ্রলোক সেই ইঞ্জিনিয়ার এবং খনি বিশারদ, যিনি জগদীপের মৃত্যুর সময় এখানে ছিলেন এবং খনিমুখ বন্ধ করার উপায় বাতলাতে এসেছিলেন। সেই বৃদ্ধের নাম অনন্তরাম শর্মা, মহীশূরের লোক, জগদীপের ঘনিষ্ঠ বন্ধুও ছিলেন। কর্নেলের যা স্বভাব, এই 3 জন নবাগতের সঙ্গে ভাব জমিয়ে তুলতে দেরি হলো না। লাঞ্চের টেবিলে কর্নেলের অনুরোধে সর্বেশ্বরীও বসলেন, কিন্তু তিনি নিরামিষ খান। আলাদা ব্যবস্থাও ছিল। নিঃসংকোচে খেলেন এবং তার স্বামীর কার্যকলাপ সম্পর্কে গল্পও করলেন। মনে হলো ভদ্রমহিলার প্রভুত্ব করার ক্ষমতা অসাধারণ এবং রীতিমতো শিক্ষা দীক্ষা আছে। খাওয়া দাওয়া শেষ হলে ইন্দ্রনাথ 3টে ছিপ নিয়ে চলে গেল হ্রদের দিকে। আমাদের দুজনকে ডেকেও গেলেন। কর্নেল বললেন, খাওয়ার পর আধা ঘন্টা জিরিয়ে নেওয়া আমার অভ্যেস মিস্টার রায়। আপনি চলুন, আমরা দুজন যাচ্ছি। বুঝলাম আমাকেও কর্নেলের সঙ্গে জিরিয়ে নিতে হবে। সৌমেন্দুকে দেখলুম লনে একটা গাছের নিচে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছেন। বারান্দার চেয়ারে আমরা 4 জন বসে আছি, কর্নেল, সর্বেশ্বরী, মিস্টার শর্মা আর আমি। সর্বেশ্বরী বলছিলেন, তা বুঝলেন কর্নেল, স্বপ্ন দেখার পর তো আমি অস্থির হয়ে উঠলুম। তখনই টেলি করে দিলুম মিস্টার শর্মাকে। সৌমেন্দুকেও খবর দিলুম মিস্টার শর্মাকে নিয়ে সে যেন অপেক্ষা করে। তারপর একটা ছোট্ট প্রশ্ন মিসেস রায়, জাস্ট একটা কৌতূহল। ইন্দ্রনাথকে আপনি কথাটা নিশ্চয়ই জানাননি? দেখুন কর্নেল সরকার, ব্যাপারটা অবশ্য পারিবারিক এবং প্রাইভেট অ্যাফেয়ার, কিন্তু আপনাকে বলতে সংকোচের কারণ দেখি না। ইন্দ্রনাথকেই প্রথমে কথাটা বললুম, কিন্তু ও বরাবর অবিশ্বাসী আর নাস্তিক। ও উড়িয়ে দিল, বলল একটা পুরো খনির গর্ত বুঝিয়ে ফেলতে 1 গাদা টাকা খরচা হবে, এর কোনো জাস্টিফিকেশন নেই। ইন্দ্রনাথ গো ধরে বসে রইল। তখন আর কি করি বলুন? প্রত্যক্ষ স্বপ্নে দেখলুম উনি বলছেন, পিঠ 3টে শিগগির বন্ধ করে দাও, সাধু বাবা চলে গেছেন। রাইট রাইট মিসেস রায়, মিস্টার শর্মাকে জিজ্ঞেস করছি। মিস্টার শর্মা কিভাবে পিঠ বন্ধ করবেন নিশ্চয়ই প্ল্যান করেই এসেছেন। শর্মা বললেন, অবশ্যই সঙ্গে ডিনামাইট নিয়ে এসেছি, কোনো অসুবিধে হবে না। এখন আগে একবার গিয়ে জায়গাটা দেখতে হবে কি অবস্থায় আছে। 5 বছর আগে যেমন দেখেছি তেমন না থাকতেও পারে, কারণ বুঝতেই পারছেন প্রকৃতি সবসময় নিজের কাজ করে যাচ্ছে, ওলট পালট ঘটাচ্ছে। রাইট রাইট। কিছু
যদি মনে না করেন কর্নেল, তাহলে আপনিও আমার সঙ্গে যেতে পারেন। সার্ভে এবং ডিনামাইট রাখার ব্যাপারে আপনার মতো অভিজ্ঞ একজন সমর কুশলী থাকা খুবই সঙ্গত। এই ধরনের কাজকর্ম সমর বিভাগের লোকেরা নিশ্চয়ই করে থাকেন। কর্নেল তক্ষুনি আমন্ত্রণটা নিলেন, আমার দিকে ঘুরে বললেন, জয়ন্ত, তাহলে তুমি ছিপ ফেলতে যাও, আমি মিস্টার শর্মার সঙ্গে যাই। সর্বেশ্বরী উঠে দাঁড়িয়ে বললেন, আপনারা ঘুরে আসুন, আর ততক্ষণ আমি বিশ্রাম করে নিই। সর্বেশ্বরী ঘরে ঢুকলেন। কর্নেল ও মিস্টার শর্মা বেরিয়ে গেলেন। আমি লেকের দিকে পা বাড়ালুম। লন পেরিয়ে যাওয়ার সময় সৌমেন্দু হঠাৎ আমাকে ডাকলেন। জয়ন্তবাবু শুনুন। কাছে গেলুম, বললাম, আপনি গেলেন না যে? সৌমেন্দু সে কথার জবাব না দিয়ে বললেন, আপনারা কি সত্যি নিছক মাছ ধরতেই এসেছেন? চমকে উঠে বললাম, নিশ্চয়ই। আপনার অবিশ্বাসের কারণ বুঝলাম না সৌমেন্দু বাবু, দুঃখিত। সৌমেন্দু আমার অনুযোগ গ্রাহ্য না করে প্রশ্ন করলেন, আপনি কি সত্যি রিপোর্টার? অপমানিত বোধ করলুম। পকেট থেকে আমার আই কার্ডটা বের করে ওর সামনে ধরে বললাম, আপনার কি এটা জাল বলে মনে হচ্ছে? সৌমেন্দু আশ্চর্য। আইডেন্টিটি কার্ডটা আমার হাত থেকে নিলেন এবং তীক্ষ্ণ দৃষ্টিতে পরীক্ষা করার পর ফিরিয়ে দিয়ে একটু হাসলেন। জয়ন্তবাবু, আমার এই সংশয়কে ক্ষমা করবেন। আপনাকে খোলাখুলিই বলছি, দাদার প্রতি আমার এতটুকু বিশ্বাস নেই। কেন সৌমেন্দু বাবু? ওর এখানে আসার মধ্যে অবশ্যই কোনো মতলব আছে, কিন্তু শুধু বুঝতে পারছি না আপনাদের কেন উনি আনালেন। বিশেষ করে ওই কর্নেল ভদ্রলোকের নাম আমার শোনা আছে। উনি তো একজন শখের গোয়েন্দা, তাই না? ঠিক তা নয়, তবে ওর রহস্য সম্পর্কে আগ্রহ আছে। তবে একটা পোড়ো খনির মুখ বন্ধ করার মধ্যে কি রহস্য থাকতে পারে সত্যি আমি বুঝতে পারছি না সৌমেন্দু বাবু। পারে বই কি, আমার বরাবর ধারণা ওই খনি সুড়ঙ্গে কোথাও গুপ্তধন লুকানো আছে। বলেন কি মশাই? হ্যাঁ জয়ন্তবাবু, এই আমার বরাবরকার অনুমান, কিন্তু কিছুতেই মাথায় ঢোকে না ওখানে কে গুপ্তধন পুঁতে রাখতে গেল, কখন পুতল। আমি হতভম্ব হয়ে গেছি কথাটা শুনে, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি। হঠাৎ সৌমেন্দু বললেন, চলুন, আপনাদের এই কর্নেল সাহেব তো ছিপ নিয়ে বসবেন না, অতএব আমি ওর ছিপটা নিয়ে মাছ ধরতে বসবো। কিন্তু একটা কথা, আমি ছিপটা দাদার কাছে গিয়ে আনতে পারবো না। আমি দূরে দাঁড়িয়ে থাকবো, আপনি এনে দেবেন। আর দাদার কাছে জেনে নেবেন কিন্তু কোন ঘাটে কর্নেলের বসার কথা ছিল, সেই ঘাটেই আমি বসবো। লেকের এই দক্ষিণ ধারটা পাহাড় থেকে ঢালু বা গড়ানো অবস্থায় জলে নেমে গেছে। অজস্র ঝোপঝাড় ও পাথর আছে এখানে। বাঁ দিকে অর্থাৎ পশ্চিমে সেই পাথর বাঁধানো ঘাটে কর্নেলের বসার কথা। সেখানেই সৌমেন্দু বসলেন। আমি বসলুম তার আন্দাজ 30 গজ দূরে। ঝোপের মধ্যে থেকে একটা পাথর জল অবধি নেমে গেছে তার উপর। আমি সৌমেন্দুর ছিপের ডগাটা শুধু দেখতে পাচ্ছিলাম, আর ইন্দ্রনাথ বসেছেন আমার ডাইনে আন্দাজ 40-50 গজ দূরে। সেখানেও এমনি পাথর আছে, কিন্তু আমি ইন্দ্রনাথের ছিপটা দেখতে পাচ্ছিলাম না। ওই ঘাটটা সম্পূর্ণ আড়ালে পড়ে গেছে। হ্রদের জল এখন মোটামুটি শান্ত। আমার পেছন থেকে বাতাস বইছে বলে আমার ঘাটের জলটা কাচের মতো নিভাজ আর স্বচ্ছ দেখাচ্ছিল। পশ্চিমের উপত্যকায় সেই ভুতুড়ে খনি অঞ্চল, বেশ ফাঁকা খানিকটা জায়গা। ঝোপঝাড় অবশ্য আছে, কিন্তু কোনো পাহাড় না থাকায় সূর্যের আলো এসে হ্রদের জলকে গোলাপি আলোয় রাঙিয়ে তুলছিল। ছিপে বসতে যে একাগ্রতার দরকার, এখন তা আর আমার নেই। মাথায় সৌমেন্দুর গুপ্তধন কথাটা ভেসে আসছে। বারবার পশ্চিমের ওই উপত্যকার দিকেই তাকাচ্ছি। ফাতনা স্থির হয়ে ভেসে আছে। হ্রদে প্রচুর মাছ আছে শুনেছিলাম, কিন্তু একবারও ফাতনা নড়তে দেখলাম না। চারে মাছ এলে বুচকুড়ি ফুটবে জলে, তারও কোনো লক্ষণ নেই। বসে থেকে বিরক্তি ধরে গেল। অনেকগুলো সিগারেট খেয়ে ফেললাম। বার কতক ছিপ তুলে টোপও দেখলাম, মাছে ঠোকর দেয়নি। ঘড়িতে তখন 5টা বাজতে কয়েক মিনিট বাকি। হ্রদের জলের গোলাপি রং ঘিরে ধূসর কুয়াশা জেগে উঠছে। দূরের পাহাড়গুলো কালো হয়ে যাচ্ছে ক্রমশ। যেসব পাখি হ্রদের আকাশে ওড়াউড়ি করছিল, এতক্ষণে তারা পাহাড় জঙ্গল লক্ষ্য করে ডানা মেলেছে। হঠাৎ আমার ছিপের সুতোয় টান পড়ল এবং হুইলের ঘর ঘর শব্দ শোনা গেল।
ছিপটা চেপে ধরে দেখি সুতো প্রচন্ড বেগে জলের তলায় ছুটছে। নির্ঘাত কোনো প্রকাণ্ড মাছ বড়শি গিলেই গেঁথে গেছে। আমাকে খ্যাঁচ মারবার সুযোগও দেয়নি। ছিপের ডগা বেঁকে যাচ্ছিল, সামলাতে না পেরে উঠে দাঁড়ালুম। একটু পরেই মাছটা স্থির হলো। তখন সুতো গুটোতে শুরু করলুম। মাছটা অন্তত কিলো 10 কম হবে না। কাছাকাছি আসার পর মাছটা একটা লাফ দিয়ে ডাইনে ঘুরলো, তারপর পাড়ের সমান্তরাল জল ভেঙে দৌড় দিল। পাড়ের কাছাকাছি বলে এসব জায়গায় অজস্র পাথর জলের ভেতরে এবং উপরে ঘাপটি পেতে রয়েছে। ভয় হলো নির্ঘাত এবার মাছটা কোনো পাথরের খাঁজে ঢুকে যাবে এবং আমার সুতোটাকে ছিঁড়ে ফেলবে। ভ্যাবাচাকা খেয়ে ইন্দ্রনাথের উদ্দেশ্যে চেঁচিয়ে উঠলুম, ইন্দ্রনাথ বাবু, ইন্দ্রনাথ বাবু। চেঁচানোর উদ্দেশ্য মাছটা ওর ঘাটের দিকেই যাচ্ছে। উনি যদি এখন কোনোভাবে ওর বড়শিতে বা সুতোয় ওটাকে আটকাতে পারেন, তাহলে মাছটা হাতছাড়া হওয়ার সুযোগ পাবে না। আমার ডাকের পর মনে হলো উনি সাড়া দিলেন। সেটা আমার শোনারও ভুল হতে পারে, কারণ ঠিক তখনই যা ভয় করছিল তাই হলো। সুতোটা ঢিলে হয়ে নেতিয়ে গেল। গুটিয়ে আনার পর দেখি ফাতনা শুদ্ধ ছেড়ে মাছটা সম্ভবত পাথরের তলায় গিয়ে আশ্রয় নিয়েছে। ফাতনাটা খুঁজলুম, আলো কমে গেছে, এখান থেকে দেখাও গেল না। তখন আরও ভালো করে দেখার জন্য ইন্দ্রনাথের ঘাটের কাছে গেল। ঝোপ টেলে গিয়ে দেখি ইন্দ্রনাথ পাথরে পা ঝুলিয়ে বসে দোলাচ্ছেন। ছিপটা তুলে পাশে রেখেছেন, জলের দিকে তাকিয়ে বসে আছেন। ব্যাপার কি? আমার পায়ের শব্দে ঘুরে তাকালেন, তারপর হো হো করে হেসে উঠলেন। আরে আরে আসুন 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 জয়ন্তবাবু, আসুন। আরে আপনারও তো দেখছি আমার মতো অবস্থা হয়েছে। হ্যাঁ, লেকের মাছগুলো কিন্তু খুব শক্তিমান বরাবর। এই কাণ্ডটি ঘটে বলেই এবার কিন্তু আমি বেলিতি কোম্পানি সুতো আনলুম, বুঝলেন? না 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 না, সেটাও তো টিকলো না জয়ন্তবাবু। আমি ডাকছিলুম, শোনেননি? শুনেছি শুনেছি। আরে কিন্তু তখন সাড়া দেবার ফুরসত কোথায় মশাই? হ্যাঁ, চলুন চলুন, আলো কিন্তু এবার কমে গেছে। না, আজ আর কোনো আশা নেই। কাল সকাল থেকেই আবার ফের বসা যাবে, কি বলেন? চলুন এগোই। দুজনে পাশাপাশি ঢালু বেয়ে ওঠা শুরু করলুম। এক জায়গায় দাঁড়িয়ে ইন্দ্রনাথ বললেন, সৌম্য কিন্তু আমার মতো আনারই নয়, বুঝেছেন? আমি জানি যে জব্বলপুর থেকে গাড়ি করে এসে ও কিন্তু মাছ ধরে, বিলক্ষণ অভ্যাস আছে ওর। আর এই জন্যই সম্ভবত জব্বলপুর ছেড়ে ও যেতে চায় না। দেখে আসবো নাকি একবার? থাক থাক, ও আবার না একটু কেমন গোয়ার প্রকৃতির ছেলে, বুঝেছেন? ডিস্টার্ব করলে খুশি হবে না। আসুন, বরঞ্চ আমরা বাংলো গিয়ে আরাম করে একটু কফি খাবো। বাংলোয় গিয়ে দেখি সর্বেশ্বরী বারান্দায় বসে রয়েছেন, রঘুবীরের সঙ্গে কথা বলছেন। ভাসুরপোকে একবার দেখে বললেন, মাছ পেলে না? ইন্দ্রনাথ জবাবে একটু হাসলেন মাত্র। তারপর আমরা বারান্দার উত্তর দিকে একটু তফাতে বসলুম। একটু পরে কফি খেতে খেতে কর্নেল শর্মার গলার আওয়াজ পেলুম। তখনও অন্ধকার ঘন হয়নি, গোধূলিকাল বলা যায়। কিন্তু অবাক হয়ে দেখলাম কর্নেল শর্মা ঘাটের দিক থেকেই আসছেন, কিন্তু তাদের আসার মধ্যে কেমন যেন ব্যস্ততা ছিল। খোলা বারান্দায় আমাদের দেখতে পেয়েই কর্নেল চেঁচিয়ে বললেন, ইন্দ্রনাথ বাবু, সৌমেন্দ্র বাবু ফিরেছেন? ইন্দ্রনাথ উঠে দাঁড়িয়ে বললেন, না না, উনি তো এখনো ঘাটেই আছেন। কর্নেল অমনি ঘুরলেন এবং হাস্যকর ভঙ্গিতে দৌড়ে যেদিক থেকে আসছিলেন, অর্থাৎ সেই পাথরের ধাপবন্দি ঘাটটার দিকেই চলে গেলেন। শর্মা দাঁড়িয়ে ওর চলে যাওয়া দেখছিলেন। ইন্দ্রনাথ ও আমি বারান্দা থেকে তক্ষুনি ওর কাছে চলে গেলুম। ব্যাপার কি মিস্টার শর্মা? শর্মার যেন এতক্ষণে সম্বিত ফিরল। ইন্দ্রনাথ, ঘাটে সৌমেন্দু নেই, ছিপটা জলে পড়ে আছে। আর আশ্চর্য কি জানো, ঘাটের পাথরে একটুখানি রক্ত। আমরা ভাবলাম মাছের রক্ত, কিন্তু কথা শেষ করার আগেই কর্নেলের ডাক এলো, ইন্দ্রনাথ বাবু, মিস্টার শর্মা, চলে আসুন। সবাই দৌড়ে গিয়ে দেখি ঘাটের ওপর দিকে ঝোপে কর্নেল দাঁড়িয়ে আছেন। ঝোপে ঢুকে আমার মাথা ঘুরে গেল, শরীর অবশ হয়ে উঠল। ইন্দ্রনাথ ভাঙা গলায় আর্তনাদ করে উঠলেন, সৌম্য, সৌম্য! সৌমেনের বুকে একটা ছোরা বিঁধে রয়েছে। বিঁধে আছে বলেই বিশেষ রক্ত পড়েনি।
চিত হয়ে ঘাসের উপর পড়ে আছেন উনি, চোখ দুটো খোলা, মুখে বিকৃত ভাব। মুহূর্তে আমার মনে পড়ে গেল কর্নেলের মুখে শোনা সেই চড়াটা। খোকন গেছে মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, ছিপ নিয়ে গেছে পোলা ব্যাং, মাছ নিয়ে গেছে চিলে। বিন্দিয়া নামে 5 মাইল দূরে একটা ছোট শহর আছে, সেখানেই থানা। ইন্দ্রনাথ সেই গাড়িটা চালিয়ে থানায় গিয়েছিলেন, ফিরলেন 7টা নাগাদ, সঙ্গে একদল পুলিশ। অফিসার ইনচার্জের নাম মিস্টার লাল, ভদ্রলোক, খুব রাগী মানুষ। এসেই প্রথম চোখ পড়ল রঘুবীর আর রাঁধুনি বেচারার দিকে। ধমক দিয়ে বললেন, এই বেটারাই খুন করেছে। শুনে ওরা ঠকঠক করে কাঁপতে কাঁপতে ঈশ্বর, রামজি, হনুমান, গণেশ, তাবৎ দেবদেবতার ক্রিয়া খেতে লাগলো। বেগতিক দেখে কর্নেল তার পরিচয়পত্রটি বের করলেন। সম্প্রতি এটি তিনি ভারত সরকারের কাছে লাভ করেছেন। এটি এতদিন ছিল না বলে তাকে নানান অসুবিধায় পড়তে হচ্ছিল, তাই অনিচ্ছা সত্ত্বেও আমার পরামর্শে জোগাড় করতে হয়েছে। পরিচয়পত্র দেখে মিস্টার লাল একটু সংযত হলেন, কিন্তু ঠোঁটে বাঁকা হাসিটা থেকে গেল। বললেন, আপনার সাহায্য পেলে খুশি হব, কিন্তু কর্নেল সরকার, এ হলো মধ্যপ্রদেশের জঙ্গল, যত সব খুনে ডাকাতের আড্ডা। কথায় কথায় ওরা খুন খারাপই করে। আশা করি খবরের কাগজ পড়ে তা আপনি বিলক্ষণ অবগত আছেন। এই লোক দুটোর চেহারা দেখেই বোঝা যাচ্ছে এরা ঘোরেল ক্রিমিনাল। রেকর্ড খুঁজলে নিশ্চয়ই সব বেরোবে। যাকগে, এখন আমাদের রুটিন ওয়ার্কে নামতে হবে। টর্চের আলোয় সরজমিন তদন্ত শুরু হলো। লাশটা সেখানেই পড়েছিল। লাশের কাছে একটা হ্যারিকেন রেখে সর্বেশ্বরী, মিস্টার শর্মা এবং আমি এতক্ষণ দাঁড়িয়েছিল। কর্নেল বাংলোয় রঘুবীর ও রাঁধুনির সঙ্গে কথা বলছিলেন। তারপর লাশের কাছে এলেন। মিস্টার লাল টর্চের আলো ফেলে লাশ পরীক্ষা করতে করতে বললেন, মনে হচ্ছে ঘাটে মাছ ধরবার সময় খুনি ছুরি মেরেছে, তারপর লাশটা টেনে এখানে এনেছে। আপনি কি বলেন কর্নেল সরকার? ঠিক তাই বটে, কিছুটা রক্ত পড়ে আছে। অমনি মিস্টার লাল ও দুজন কনস্টেবল রক্ত খুঁজতে ব্যস্ত হলেন। কর্নেল আমার দিকে তাকিয়ে বললেন, জয়ন্ত, যদি অসুস্থ বোধ করো বাংলোয় গিয়ে বিশ্রাম করো। অসুস্থ বোধ করা স্বাভাবিক, কিন্তু মনে হলো কর্নেল আমাকে গুঁড়ো আদেশ দিচ্ছেন। অতএব ভালো ছেলের মতো আমি বাংলোয় চলে গেলাম। বাংলোর বারান্দায় একটা কাজ ঢাকা ল্যাম্প রয়েছে। ঘরের দরজা বন্ধ। বারান্দায় দুজন রাইফেলধারী সেপাই বসে রয়েছে। তারা আমার দিকে তাকালো মাত্র, তারপর চাপা গলায় নিজেদের মধ্যে কথা বলতে থাকলো। আমি ঘরে ঢুকলাম। মোমবাতি দেখেছিলাম দিনে, দেশলাই জেলে একটা ধরালো, তারপর খাটে বসে পড়লাম। এ ঘরে একটা বড় বিলাতি খাট আছে, তাতে কর্নেল ও আমার শোয়ার ব্যবস্থা হয়েছে। অন্য পাশে একটা ক্যাম্প খাট পাতা রয়েছে ইন্দ্রনাথের জন্যে। হঠাৎ চোখ পড়ল ওই খাটটার তলায় দলা পাকানো একটা কাগজ পড়ে রয়েছে। অন্য সময় হলে কিছুই ভাবতুম না, কিন্তু সদ্য খুন হয়েছে এবং কর্নেলের মতো রহস্যভেদী আছেন, সঙ্গগুণে এসব ক্ষেত্রে আমার মধ্যে গোয়েন্দা পোকা অর্থাৎ টিকটিকিটা খুব ব্যস্ত হয়ে ওঠে। অতএব তক্ষুনি কাগজটা কুড়িয়ে এনে খুলে ফেললুম। খুব পুরনো কাগজ, কোনায় ছাপানো সন তারিখ দেখেই বুঝলাম এটা কারো ডায়েরির ছেঁড়া পাতা। তারিখটা হচ্ছে 17ই আগস্ট 1968 রবিবার। পাতার নিচের দিকটা ছেঁড়া, তাতে শুধু লেখা রয়েছে ইংরেজিতে সি স্কোয়ার। খুব বড় হরফে কালো কালিতে কেউ লিখেছে। কালি পরীক্ষা করে মনে হলো খুবই পুরনো। ধুরন্ধর গোয়েন্দার শিষ্য আমি, তাই কাগজটা পকেটে রেখে দিলাম। গুরুদেবকে দেখিয়ে তাক লাগিয়ে দেব, এবং তারপর স্বভাবত আমার মাথার তদন্তের পোকাটা আরও চঞ্চল হয়ে উঠল। তখন ইন্দ্রনাথের বিছানা হাতড়াতে ব্যস্ত হল, কিন্তু আমার তদন্ত ব্যর্থ হলো। তেমন সন্দেহজনক কিছুই চোখে পড়ল না। তলায় ওর একটা সুটকেস রয়েছে, কিন্তু অবাক হয়ে দেখলাম সেটা খোলা। তখন সাবধানে খুলে ফেললাম। কয়েকটা প্যান্ট শার্ট আর দুটো হুইস্কির বোতল ছাড়া আর কিছু নেই। এই সময় বাইরে পায়ের শব্দ হতেই ঝটপট সরে এলো। দরজায় দেখা দিলেন সর্বেশ্বরী। ব্যস্ত হয়ে বললাম, আসুন আসুন মা। সর্বেশ্বরী ঢুকে ইন্দ্রনাথের খাটে বসে পড়লেন।
সন্ধ্যা থেকেই দেখছি উনি স্তব্ধ এবং যেন নির্বিকার, কিংবা যেন ভীষণ বিমূঢ়, ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছেন শুধু। এক ফোঁটা চোখের জল পড়তে দেখিনি। এখন চুপচাপ বসে সেই শখ খাওয়া নির্বিকার চাহনিতে আমার দিকে তাকিয়ে আছেন। ভয় হলো উনি পাগল হয়ে যাননি তো এই আকস্মিক আঘাতে। একটু অস্বস্তি হলো। বলল, কি সাংঘাতিক কাণ্ড ঘটে গেল বলুন তো। কি বলে যে আপনাকে সান্ত্বনা দেব ভেবে পাচ্ছি না। সৌমেন্দুবাবু বাধা দিয়ে সর্বেশ্বরী মুখ খুললেন এবার। এই আমি জানতুম বাবা জয়ন্ত। জানতেন? হ্যাঁ, ওই অভিশপ্ত খনি কাউকে রেহাই দেবে না। কোনো না কোনো ভাবে রায়বংশের সবাইকে শেষ করবে। বলবে কেউ ছুরি মেরেছে সৌমেন্দুকে। হ্যাঁ, মেরেছে, কিন্তু যে মেরেছে সে নিজেও জানে না কেন ওকে ছুরি মারল। আমি যা জানি তোমরা কেউ তো তা জানো না বাবা জয়ন্ত। বললে বিশ্বাস করবে না। ওই অভিশপ্ত জায়গাটা কেনার কথাবার্তা চলতে চলতেই আমার ভাসুর আর বড় যা হঠাৎ মারা গেলেন 1 মাস আগে পরে। আমি বাধা দিলুম, তাই কেনা হয়নি। কিন্তু আমার স্বামী না জানিয়ে 19 বছর পরে কখন কিনে বসলেন। শর্মা ওর বন্ধু, শর্মাই নাকি কবে সার্ভে করে দেখেছিলেন ওখানে মাটির তলায় অনেক শিশে আছে। তারপর তো খনির কাজ শুরু হলো, আর আমার কপাল পুড়ল। আপনারা খনি শুরু করার আগে জায়গাটা তাহলে এমনিই পড়েছিল? পড়েছিল ঠিকই, কিন্তু ব্রিটিশ আমল থেকেই গুজব রটেছিল যে ওখানে শীষের খনি আছে। কিন্তু তাহলে ওই 19 বছর ধরে কেউ খনির কাজ করেনি কেন? ওখানে এক সাধু থাকতেন, তিনি বরাবর ভূপালের নবাবকে ধরে কাউকে ইজারা নিতে দিতেন না। 19 বছর পরে হঠাৎ সাধু অদৃশ্য হলেন। তখন আর আমার স্বামীর পক্ষে কেনার বাধা রইল না। নবাবের এক উত্তরাধিকারীর কাছে সস্তায় কিনে ফেললেন। তখন দেশীয় রাজাদের সম্পত্তি সরকার দখল করতে শুরু করেছেন, তাই বেগতিক দেখে ওরা বেচে দিলেন। কিন্তু বাবা, তোমরা তো একালের ছেলে, কিছু বিশ্বাস করো না। সাধু কিন্তু বরাবর অদৃশ্য হয়ে ওখানে বাস করতেন, এতদিন করেও ছিলেন। কদিন আগে এক রাতে আমাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, বেটি চলে যাচ্ছি, খনির মুখ বন্ধ করে দে এবার। সাধুকে কি আপনি দেখেছেন কখনো? মানে স্বপ্নের কথা বলছি না। হ্যাঁ, একবার প্রত্যক্ষ দেখেছিলুম, খানিকটা দূর থেকে। টকটকে ফর্সা রং, লাল জটা, দাড়ি গোঁফও লাল, একেবারে উলঙ্গ বলা যায়। চোখ দুটো নীল, জল জল করছে। আমার চোখে চোখ পড়া মাত্র একটু হেসে অদৃশ্য হলেন। লাল জটা, দাড়ি, গোঁফ, চোখ নীল, টকটকে ফর্সা রং। মনে মনে হাসলুম। অলৌকিক পুরুষ যখন, তখন ভারতবাসীর আদর্শ চেহারা যা, অর্থাৎ একেবারে সাহেবদের মতোই হবেন বই কি। প্রায় 200 বছর ব্রিটিশ শাসনে থেকে আমাদের চোখে যা কিছু শ্রেষ্ঠ তা সাহেবদের উপর আরোপ করার অভ্যেস হয়েছে। দুজনেই চুপ করে আছি। একসময় সর্বেশ্বরী হঠাৎ নড়ে উঠলেন, চাপা গলায় বললেন, ইন্দ্র আমার কথা শুনছে না, তুমি দেখে নিও ওরও কি ঘটে। আমার কি? বলে উনি উঠে দাঁড়ালেন। তারপর যেমন এসেছিলেন তেমনি বেরিয়ে গেলেন। ওপাশে ঘরের দরজা খোলার শব্দ হলো। হয়তো অন্ধকারেই শুয়ে পড়লেন বিছানায়। আমি ওর কথাগুলো ভাবতে থাকলাম। তারপর মনে পড়ল কাগজটার কথা।
সি স্কোয়ার লেখা আছে। কোনো সংকেত বাক্য কি? কাগজটা কার? কে অমন করে ফেলে দিয়েছে? এই সময় কর্নেলদের সাড়া পাওয়া গেল। ওরা সবাই বারান্দায় এলে বেরিয়ে গেলুম। মিস্টার লাল চেয়ারে বসে বললেন, লাশটা আর ওইভাবে ফেলে রাখার মানে হয় না। কি বলেন কর্নেল সরকার? আমাদের যা দেখাশোনার ছিল তা তো হয়েই গেছে। এবার একটা খাটিয়া নিয়ে গিয়ে ওটাকে আনা যাক। হ্যাঁ, ঠিকই বলেছেন মিস্টার লাল। তাহলে ইন্দ্রনাথ বাবু, আপনি প্লিজ সেই ব্যবস্থাই করুন। কাল সকালের আগে অ্যাম্বুলেন্স আসার কোনো চান্স নেই। তারপর বডি মর্গে যাক। এবার আমরা আরো কিছু জরুরি কাজকর্ম সেরে নিই। ইন্দ্রনাথ রঘুবীর ও রাঁধুনিকে ডেকে বাংলো থেকে একটা ক্যাম্প খাট বের করলেন। লাশের কাছে দুজন সেপাই রেখে এসেছেন মিস্টার লাল। বয়ে আনতে কোনো অসুবিধে হবে না। দারোগাবাবু একটা ফাইল খুলে পেন্সিল চালনা শুরু করলেন। কর্নেল আমার হাত ধরে বললেন, চলো জয়ন্ত, আমরা একটু জিরিয়ে নিই। আজ আর ডিনার খাবার বিন্দুমাত্র আশা রেখো না, কেমন? ঘরে ঢুকে আমাদের খাটে বসলুম দুজনে। তারপর সেই কাগজটা দিলুম মুখে এবং সংক্ষেপে সর্বেশ্বরীর কথাগুলোও জানালুম। কাগজটা পরীক্ষা করার পর কর্নেল পকেটে ঢোকালেন, চাপা গলায় বললেন, জয়ন্ত, আমি যা অনুমান করেছিলাম তা যে ভুল নয় তার প্রমাণ পেলুম। কি অনুমান করেছিলেন? কর্নেল আমার কথার জবাব না দিয়ে হাতের টর্চটা জেলে মেঝেতে আলো ফেললেন। তারপর ইন্দ্রনাথের খাটের কাছে গিয়ে হাঁটু দুমড়ে বসলেন। বললেন, জয়ন্ত, দেখে যাও। কাছে গিয়ে উঁকি মেরে দেখি পাথরের মেঝেতে কয়েকটা 2 ইঞ্চি, 1.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি দাগ। দাগটা কালো। এগুলো কিসের দাগ? মনে হচ্ছে জুতোর গোড়ালির কিংবা ডগার। দেখো জয়ন্ত, আমরা বিকেলে বেরিয়ে যাওয়ার পর কেউ এই ঘরে ঢুকেছিল। সে বাইরে থেকেই এসেছিল। বলেই কর্নেল আরেক জায়গায় আলো ফেলে অস্ফুট স্বরে বললেন, মাই গুডনেস। দেখি ওখানেও একই রকম দাগ, কিন্তু এই দাগগুলো সবুজ রঙের। কর্নেল, নিশ্চয়ই তাহলে এসব জুতোর দাগ নয়, অন্য কিছু। না জয়ন্ত, এবার বুঝলুম দুজন এসেছিল এই ঘরে। একজন এসেছিল ঘাট থেকে। ঘাটের ধাপে শ্যাওলা আছে, সবুজ দাগ তারই, কিন্তু কালো দাগ কার জুতোর? এখানে কালো মাটি আছে একমাত্র খনির ওখানে। খনিতে তো আমি আর মিস্টার শর্মা এই 2 জনে গিয়েছিলাম, কিন্তু আমরা কেউ এ ঘরে আসিনি। অতএব অন্য কেউ এসেছিল। সে কে? কর্নেল তখন বাংলোয় রঘুবীর, রাঁধুনি আর সর্বেশ্বরী ছিলেন। তাঁদেরকে জিজ্ঞেস করা যায়। করব, তবে এটা ঠিক, ওরা কেউ এ ঘরে এলেও এই দাগগুলোর জন্য ওরা দায়ী নয়। কারণ দাগগুলো পুরুষ মানুষের জুতোর, এবং ওই 3 জনের মধ্যে রঘুবীর আর রাঁধুনি জুতো পরে না। সর্বেশ্বরী স্লিপার পরেন। এ দাগ স্লিপারেরও নয়। স্লিপারের দাগ আরো ছোট হওয়া উচিত। তাই তো মনে হচ্ছে। কর্নেল চিন্তিত মুখে উঠে এসে ফের খাটে বসলেন। তারপর বললেন, ইন্দ্রনাথ বাবুকে বলেছিলুম জব্বলপুরে একটা টেলি পাঠাতে। ওখানে সিআইডি ইন্সপেক্টরকে আমার নামে টেলি করা হয়েছে। সম্ভবত ওরা কেউ এসে পড়বেন আজ রাত্রে অথবা কাল সকালে। বলা বাহুল্য মিস্টার লাল চটে যাবেন, কিন্তু উপায় কি? এই হত্যাকাণ্ড খুব সহজ ঘটনা বলে মনে হচ্ছে না জয়ন্ত। এর পিছনে একটা জটিল রহস্য আছে যেন। হঠাৎ সৌমেন্দুর কথাটা মনে পড়ে গেল। কর্নেলকে সেটা জানালো। শুনে উনি ঘন ঘন মাথা নাড়তে থাকলেন। তারপর বললেন, গুপ্তধন সত্যি করে থাক বা নাই থাক, একটা গুজবের ব্যাপার নিশ্চয়ই আছে, তা প্রথমেই অনুমান করেছিলাম। জয়ন্ত, গুপ্তধনের গুজবের মতো ভয়ঙ্কর সর্বনেশে আর কিছু নেই। কর্নেল, কাগজের ওই সংকেতটা গুপ্তধনের ঠিকানা নয় তো? তোমার অনুমানে যুক্তি থাকতেও পারে, কিন্তু ডার্লিং, তাহলে ওটা এমন তাচ্ছিল্য করে কেউ ফেলে দেবে কেন? ফেলে দিয়েছে কারণ সে ভেবেছে একটা বাজে কাগজ। তোমার যুক্তিতে সার্বত্তম কি দিচ্ছে? খুব খুশি হলুম জয়ন্ত। থাকবে। আপনি আর ডক্টর শর্মা খনিতে কি করছিলেন এতক্ষণ? হঠাৎ ঘাটের দিকেই বা গেলেন কেন? কোন পথে গেলেন? খনিটা দেখে মনে হলো সত্যি ভূতের আড্ডা। খানাখন্দ প্রচুর, তত ঝোপঝাড়। 12টা পিঠ ছিল। 3টে বাদে সব বুঝিয়ে দেওয়া হয়েছে। 3টের মধ্যে একটা ধস নেমে প্রায় বুঝে গেছে। 2টো পিঠ এখনো খোলা, কিন্তু জঙ্গল গজিয়েছে। ভেতরে ঢোকার কথা ভাবা যায় না। শর্মা তো ভেবেই পেলেন না কোথায় ডিনামাইট বসাবেন। ও দুটোর কাছে কোনো পাথর নেই। তাছাড়া মুখগুলোর চারপাশে গভীর খাদ, জলে ভর্তি।
মুখের কাছে যথেষ্ট মাটিও নেই যে ডিনামাইট চার্জ করলে ধস ছাড়বে। এক হতে পারে সুড়ঙ্গের ওপর গর্ত করে ডিনামাইট বসানো, কিন্তু সুড়ঙ্গ কোন পথে কিভাবে মাটির তলায় গেছে না জানলে তো কিছুই করা সম্ভব নয়। ওপর থেকে বুঝবে কি করে? সুড়ঙ্গে ঢোকা যায় না? যায়, কিন্তু তখন যথেষ্ট আলো নেই। তাছাড়া ভেতরে বিষাক্ত গ্যাস থাকতে পারে, না পরীক্ষা করে ঢোকা যায় না। অবশ্য আমরা দুজনে সুড়ঙ্গের অন্য জায়গায় মুখ আছে কিনা খুব তন্ন তন্ন করে খুঁজেছি, পাইনি। শর্মার তো পরিচিত জায়গা, উনি কোনো মুখ দেখেননি, এবারও দেখতে পাননি। অন্য মুখ ব্যাপারটা বুঝতে পারছি না কর্নেল। পোড়োখুনির সুড়ঙ্গে জীবজন্তুরা বাসা বাঁধে, তাছাড়া প্রাকৃতিক কারণেও কোনো কোনো জায়গায় ফাটল দেখা যায়। জীবজন্তুদের স্বভাব হচ্ছে ঢোকার মুখ পেলেই সহজাত প্রবৃত্তি অনুসারে বেরিয়ে যাওয়ার একটা মুখ খোঁজে, না থাকলে নখের আঁচড়ে গর্ত করে সেটা বানিয়ে নেয়। সজারু ইত্যাদি কয়েক রকমের গর্তবাসী প্রাণীর এই অভ্যেস আছে। আমরা ওখানে অজস্র সজারুর কাঁটা পড়ে থাকতে দেখেছি বলেই অন্য মুখ খুঁজছিলাম, কিন্তু তেমন কিছু দেখলাম না। হয়তো ছোট্ট ফোকর থাকতে পারে, কিন্তু তা দিয়ে মানুষ ঢোকা বা বেরোনো অসম্ভব। বাইরে লাশটা এসেছে, আমরা বেরিয়ে গেলুম। চাদরে ঢাকা লাশটা বারান্দায় খাটিয়াতে রাখা হচ্ছিল। সর্বেশ্বরী তখনও ঘরের ভেতর আছেন। ভেতরে অন্ধকার। শর্মা দারোগাবাবুর সামনে গম্ভীর হয়ে বসে আছেন, সম্ভবত প্রশ্নের জবাব দিচ্ছিলেন এতক্ষণ। কর্নেল গিয়ে একটা চেয়ারে বসে পড়লেন। ইন্দ্রনাথ এদিকের ঘরে এসে ঢুকলেন। আমি একটু দাঁড়িয়ে থাকার পর ইন্দ্রনাথের সঙ্গে কথা বলতে ফিরে এলুম। ঘরে ঢুকে দেখি ইন্দ্রনাথ ব্যস্তভাবে বিছানা হাতড়াচ্ছেন। কি খুঁজছেন? ইন্দ্রনাথ কোনো জবাব না দিয়ে সুটকেসটা টানলেন, তারপর বলে উঠলেন, যা ভেবেছিলুম তাই। কি মিস্টার রায়? ইন্দ্রনাথ গম্ভীর মুখে উঠে তার খাটে বসলেন, বললেন, না না না, এই নিশ্চয়ই সৌম্যর কাজ। আমি যখন ঘাটে ছিলুম ও এসে সুটকেসের তালা ভেঙেছিল, নিশ্চয়ই ও ছাড়া আর কে ভাঙবে বলুন? কিন্তু কেন বলুন তো ইন্দ্রনাথ বাবু? ইন্দ্রনাথের মুখটা লাল হয়ে উঠল। নিজেকে সংযত করে আস্তে আস্তে বললেন, আরে ওর মাথায় একটা অদ্ভুত বোকামি ঢুকে পড়েছিল। ও ভাবতো যে খনিতে কোনো গুপ্তধন আছে এবং তার সন্ধান নাকি আমার হাতে আছে। বরাবর সুযোগ পেলেই আমার ওই জিনিসপত্র হাতড়ানোর একটা অভ্যাস হয়ে গেছিল। ওকে সেই কাগজের কথাটা বলার জন্য খুব ইচ্ছে সত্ত্বেও চেপে গেলুম, কিন্তু আমার মাথায় টিকটিকির উৎপাত, তাই কৌশলে প্রশ্ন করলুম, কিছু খোয়া গেছে দেখলেন মিস্টার রায়? হ্যাঁ, কলকাতায় বড়শি কেনার সময় দোকানদার আমাকে এক টুকরো কাগজের মোড়কে সেটা জড়িয়ে দিয়েছিল। এখানে এসে মোড়কটা খুলে দেখি যে ওটা একটা ডায়েরি বইয়ের ছেঁড়া পাতা। লেখা ছিল C2, মানে ইংরেজি হরফে কিন্তু লেখাটা ছিল। কিন্তু তারিখটা দেখে আমি অবাক হয়ে গেছিলাম। 1968 সালের 17 আগস্ট, রবিবার। মানে ওই দিনই কিন্তু কাকা মারা যান। এটা নিছক দৈবাত যোগাযোগ ছাড়া কিছু নয়, তবুও মনটা একটু দুর্বল হয়ে পড়েছিল আমার। ওটা বালিশের তলায় এমনি এমনি রেখে দিয়েছিলাম, আর সেটাই কিন্তু এখন আর পাচ্ছি না। এবার আর না বলে পারলুম না যে ওটা দলা পাকানো অবস্থায় আমিই পেয়েছি এবং কর্নেলকে দিয়েছি। শুনে ইন্দ্রনাথ হতাশভাবে মাথাটা দোলালেন, বললেন, সেটা কিন্তু আমি বেশ বুঝতে পারছি। সৌম্যই ওটা হাতড়ে বের করেছিল, তারপর মাথা মুন্ডু কিছু বুঝতে না পেরে ফেলে দিয়েছিল দলা পাকিয়ে। হয়তো ভেবেছিল ওই C2 কথাটা মুখস্থ রাখা যখন সোজা, তখন কেন চুরি করি দাদার কাছ থেকে। কিন্তু যেভাবে ছিল সেভাবেই রাখতে পারত। সৌম্যর স্বভাব কিন্তু এরকমই, জানেন, সহজে রেগে যেত আর অদ্ভুত অদ্ভুত ভাবনা নিয়ে থাকতো। খুব খেয়ালি ছেলেও। ভেবে কোনো কাজ করা ওর কোনোদিন স্বভাবে ছিল না। হঠাৎ কর্নেল ঘরে ঢুকে জানালেন, ইন্দ্রনাথ বাবু, রঘুবীর আর রাঁধুনি লোকটাকেই মিস্টার লাল আসামি হিসেবে চালান দিচ্ছেন। আমার কোনো কথা কানে তুললেন না। সে কি? কেন? রাঁধুনিটাই বিপদ ডেকে আনলো।
সৌমেন্দুকে যে ছুরিটা মারা হয়েছে সেটা নাকি কিচেনেরই ছুরি, বিকেল থেকে পাওয়া যাচ্ছিল না। তাছাড়া একবার নাকি রঘুবীর বিকেলে কিচেনে ঢুকে ছুরিটার খোঁজ করেছিল। ইন্দ্রনাথ বেরিয়ে গেলেন। কর্নেল আমার পাশে বসে বললেন, তোমাদের আলোচনার শেষাংশ আমি শুনে নিয়েছি জয়ন্ত। না, এই জন্য লজ্জা পাবার কিছু নেই। তুমি মুখটা অমন হাঁড়ি করো না। এবার একটা অদ্ভুত ব্যাপার শোনো। বর্ষি একটা মোড়কে ছিল তা সত্যি, কিন্তু সেই অরিজিনাল মোড়ক বদলে এখানে আসার পর কেউ দ্বিতীয় মোড়কটা পাচার করে। অরিজিনালটা আমি এইমাত্র কুড়িয়ে পেয়েছি বারান্দার নিচে। এই দেখো। মোড়কটা দাদাজার বিজ্ঞাপনের কাগজ দেখে নিয়ে বললাম, মোড়ক বদলানোর উদ্দেশ্য কি? ইন্দ্রনাথকে সম্ভবত উত্ত্যক্ত করা। বুঝতে পারলুম না। C² কথাটা এবং ওই তারিখ সম্ভবত ইন্দ্রনাথের ওপর কেমন প্রভাব সৃষ্টি করে কেউ দেখতে চেয়েছিল। বলা বাহুল্য ইন্দ্রনাথ কিছুটা প্রভাবিত হয়েছিলেন বই কি। কিন্তু কে সে? যে ছুরি চুরি করেছে এবং সৌমেন্দুকে হত্যা করেছে, সে ছাড়া নিশ্চয়ই আর কেউ নয়। এবং যে দু ধরনের দাগ মেঝে আছে তার মধ্যে সবুজ দাগ যদি সৌমেন্দুর জুতোর হয়, কালো দাগ নিশ্চয়ই সেই অজ্ঞাত ব্যক্তির জুতো থেকে এসেছে। কর্নেলের এই কথায় রহস্যের জট আরো পাকিয়ে গেল। আমি গুম হয়ে রইলাম। এমন অদ্ভুত হত্যাকাণ্ডের পাল্লায় এর আগে কখনো পড়িনি। ডিনার খাওয়া হবে না জানতুম। বিস্কুট, আপেল আর কফি খেয়ে শুয়ে পড়লাম আমরা। মিস্টার লালের সবুরসই ছিল না। আসামি দুজনকে নিজের জিপে 3 জন কনস্টেবলের সঙ্গে চালান দিলেন সেই রাত্রেই। 2 জন কনস্টেবল লাশের কাছে পাহারায় রাখলেন এবং ডাইনিং টেবিলে বিছানা করে আরামে নাক ডাকাতে থাকলেন। ডাইনিংয়ের ওপাশে 2টো রুমের একটায় সর্বেশ্বরী, অন্যটায় শর্মা শুতে গেলেন। এ পাশের রুমে আমি, কর্নেল ও ইন্দ্রনাথ শুয়ে পড়ল। বারান্দায় সেই ল্যাম্পটা জ্বলতে থাকলো। বেচারা কনস্টেবল দুজনের জন্য আমার দুঃখ হচ্ছিল, কিন্তু মিস্টার লালের কাছে ডিউটি ইজ ডিউটি। শুয়ে জঙ্গলে রাতচরা জানোয়ারের ডাক শুনতে পাচ্ছিলুম মাঝে মাঝে। ঘুম আসছিল না। পাশে কর্নেলের কিন্তু দিব্যি নাক ডাকছে। জানালার পর্দার ফাঁকে তারা দেখা যাচ্ছে। তারপর এক সময় হঠাৎ বৃষ্টি শুরু হলো। বৃষ্টির শব্দ শুনতে শুনতে কখন ঘুমিয়ে গেছি কে জানে। হঠাৎ এক সময় ঘুম ভেঙে গেল। জেগে ওঠার পর টের পেলাম বৃষ্টি বন্ধ হয়ে গেছে, কিন্তু গাছপালা থেকে জলের ফোঁটা ঝরে পড়ার শব্দ শোনা যাচ্ছে। রাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে আমার সিগারেট খাওয়ার অভ্যেস আছে। সিগারেট ধরিয়ে দেশলাইয়ের আলোয় কোণার দিকে ইন্দ্রনাথকে দেখার চেষ্টা করলাম। দেখতে পেলাম না। ওর বিছানা খালি। তখন মাথার কাছ থেকে টর্চটা নিয়ে সাবধানে জ্বাললুম। ইন্দ্রনাথ নেই। বাথরুমে ঢুকেছেন কি? কিন্তু বাথরুমের দরজা বাইরে থেকেই বন্ধ। তখন ঘরের দরজায় আলো ফেললুম। দরজার ছিটকিনি খোলা, কপাট দুটোর ঠেস দেওয়া রয়েছে। তার মানে ইন্দ্রনাথ বেরিয়েছেন। আলো নিভিয়ে কর্নেলের গায়ে হাত রাখলুম। অমনি আমার হাতটা চেপে ধরে ফিসফিস করে বললেন, চুপচাপ শুয়ে থাকো। তাহলে কর্নেল জেগে আছেন। নিশ্চয়ই সব লক্ষ্য করেছেন কখন থেকে। উত্তেজনায় অধীর হয়ে শুয়ে রইলুম। প্রায় 2 ঘন্টা কেটে গেল। সময় যে আসলে এত দীর্ঘ তা এই প্রথম জানলুম। তারপর দরজাটা নিঃশব্দে ফাঁক হলো। বাইরের আলো এলো একটুখানি। দেখলুম ইন্দ্রনাথ ঢুকছেন। খালি গা, পরনে শুধু আন্ডারওয়্যার, পায়ে কেডস। ওর হাতে যা দেখলুম তাতে গা শিউরে উঠল। একটা রিভলভার। ইন্দ্রনাথ নিঃশব্দে দরজাটা এঁটে দিলেন। তারপর অন্ধকারে কিভাবে জুতো খুলে শুলেন টের পেলাম না। একটু পরেই শুনি ওর নাক ডাকছে। তখন খুব হাসি পেল। কর্নেলকে একটু খুঁচিয়ে দিল। আরে, কর্নেলও শুনি এবার নাক ডাকাচ্ছে। অদ্ভুত লোক তো। এই সময় আবার বৃষ্টি এলো। বৃষ্টির শব্দের সঙ্গে আমার ঘুমের সম্পর্ক নিশ্চয়ই নিবিড়। ফলে আবার চোখের পাতা বুজে এলো। একটা স্বপ্ন দেখছিলাম। হঠাৎ স্বপ্নটা ছিঁড়ে এবং ঘুমটাকে বরবাদ করে কোথাও কোনো জন্তু যেন গর্জে উঠল।
জাগার সঙ্গে সঙ্গে টের পেলাম ইন্দ্রনাথ উঠে দাঁড়িয়েছেন এবং আলো জ্বেলেছেন। আমাকে জাগতে দেখে বললেন, জয়ন্তবাবু, আসুন তো একবার দেখি। আরে পাশের ঘরে কি গন্ডগোল হচ্ছে বলে মনে হচ্ছে। চলুন একবার যাই। কিছু একটা হচ্ছে তো ঠিকই। ধস্তাধস্তির এবং চাপা গর্জনের আওয়াজ। ঘুরে দেখি কর্নেল নেই বিছানায়, বেরিয়ে গেছেন। আমিও বেরোলাম। বারান্দায় যেতেই ডাইনিং থেকে মিস্টার লালের চিৎকার শুনলাম, হ্যান্ডস আপ! বারান্দায় যে সেপাই লাশের পাশে ঘাড় গুজে একটা কম্বলে পড়েছিল তারা আচমকা জেগে রাইফেল বাগিয়ে ধরল। মিস্টার লাল ফের চেঁচালেন, বুধন সিং, সুরজলাল, মেরা টর্চ খো গয়া, জলদি বত্তি লেকে আও। কয়েক সেকেন্ডে এইসব ঘটে গেল। বারান্দা থেকে ল্যাম্পটা নিয়ে সেপাইরা ডাইনিংয়ে ঢুকলো, আমরাও ঢুকলুম। ঢুকে আহা করে তাকালুম। এ এক অদ্ভুত দৃশ্য। কর্নেল দেয়ালে পিঠ রেখে দাঁড়িয়ে রয়েছেন, দুহাত মাথার ওপর তোলা, রাতের জামা ছিঁড়ে ফর্দাফাই, ঝুলছে কোমরের নিচ অব্দি, মুখে অপ্রস্তুত হাসি। তার সামনে দাঁড়িয়ে মিস্টার লাল রিভলভার তুলে শাসাচ্ছেন। আর কোনো কথা শুনবো না। দেখেই আজ করেছিলুম এ বেটা নিশ্চয়ই একজন 1 নম্বর 420। আমার চোখ এড়িয়ে যাবে? কত খুনি জোচ্চোর দেখলুম একদিনে। খুব রাগ হলো আমার। বললাম, দেখুন মিস্টার লাল, আপনি ভুল করছেন। উনি বিখ্যাত প্রাইভেট ইনভেস্টিগেটর কর্নেল নীলাদ্রি সরকার। ওর পরিচয়পত্র আপনি দেখেছেন। ওকে এইভাবে অপমান করাটা আপনার মোটেও উচিত হচ্ছে না। এর জন্য আপনাকে জবাবদিহি করতে হবে কিন্তু। ইউ শাট আপ! আপনাকেও আমি ওই বেটার সহকারী বলে গ্রেফতার করব। ইতিমধ্যে দুপাশের দুটো দরজা খুলে সর্বেশ্বরী এবং মিস্টার শর্মা বেরিয়ে হতভম্ব হয়ে তাকাচ্ছেন। ইন্দ্রনাথ বললেন, মিস্টার লাল, ব্যাপারটা কি হয়েছে বলুন তো, আমায় খুলে বলুন। মশাই, আমার এক চোখ ঘুমায়, অন্য চোখ জাগে। কপাট ফাঁক করে ও ঢোকার সঙ্গে সঙ্গেই আমি টের পেয়েছি কি মাল। ভাবলুম কি করে দেখা যাক। ও করলো কি, একটা খুদে টর্চের সাহায্যে দেওয়াল হাতড়াতে শুরু করলো। তারপর দেখি ওই দেওয়াল আলমারিটার একটা ড্রয়ার টানাটানি করছে। তারপর ড্রয়ার খুলে ও ফেললো, দেখলুম কি একটা বের করলো। তখন আমি নেমে পা টিপে টিপে টেবিলের পেছনে গেলুম। যেই বাছাদন আসা অমনি জাপটে ধরল। ভুল করে টর্চটা হাতে নিইনি। যাই হোক, ব্যাটার গায়ে অসুরের বল। জুডো প্যাচে আমাকে ছিটকে ফেলে দিলে। আমি ওর জামা খামচে ধরেছিলাম, ওই দেখুন না। তারপর উঠে এক লাফে বিছানায় গিয়ে রিভলভারটা হাতে নিল। আপনি ভুল করছেন মিস্টার লাল। আমি আপনাকে ফেলে দিইনি, বরং আপনি আমাকে। শাট আপ! সর্বেশ্বরীকে ঘরে ঢুকে দরজা বন্ধ করতে দেখলাম। মিস্টার শর্মা এগিয়ে এসে বললেন, ড্রয়ার থেকে উনি কি বের করেছেন সেটা এবার সার্চ করা উচিত মিস্টার লাল। জয়দীপ আমার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, তার ড্রয়ারে উনি কেন রাত দুপুরে হাত ভরতে গেলেন সেটা তো জানা দরকার। মিস্টার লাল এগিয়ে কর্নেলের রাতের পাজামার পকেটে হাত ঢুকিয়ে একটা কালো বাঁধানো নোটবই কিংবা ডায়েরি টাইপের কিছু একটা বের করলেন। মিস্টার শর্মা এবং ইন্দ্রনাথ দুজনেই একসঙ্গে হাত বাড়িয়ে বললেন, দেখি ওটা কি আছে দেখি। মিস্টার লাল হয়তো ওদের একজনের হাতে দিয়েই ফেলতেন বইটা, কিন্তু কর্নেল এক লাফে সরে এসে বাধা দিলেন। খবরদার মিস্টার লাল, এই ডায়েরি ওদের হাতে দেবেন না। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট ডকুমেন্ট। হ্যান্ডস আপ, নয়তো গুলি ছুড়বো। অমনি কর্নেল দুহাত তুলে দাঁড়ালেন। আমি হাসবো না কাঁদবো ভেবে পেলাম না। ওই অবস্থায় দাঁড়িয়ে কর্নেল ফের বললেন, মিস্টার লাল প্লিজ, ওই ডায়েরি সরকারের সম্পত্তি। কারো হাতে দিলে আপনি বিপদে পড়বেন। আর 2-1 ঘন্টার মধ্যে ডিটেকটিভ ডিপার্টের অফিসাররা এসে পড়বেন জব্বলপুর থেকে। ততক্ষণ আপনার অপেক্ষা করা কর্তব্য। ডিটেকটিভ ডিপার্টের লোক আসবে তার মানে? মিস্টার লাল, আবার আপনাকে আমি সতর্ক করে দিচ্ছি, ওই ডায়েরি বইটা সৌমেন্দুর হত্যাকাণ্ডের ব্যাপারে একটা মূল্যবান দলিল। হ্যাঁ, আমি টেলিফোন করে এসেছি কর্নেলের কথায়। ভালো করেছেন। এবার দেখুন মশা মারতে কামান দেখে কি অবস্থা হয়। সব জড়িয়ে পড়বেন, মাইন্ড দ্যাট। একজন চোরের কথায় আপনি। মিস্টার লাল, আবার আপনি অন্যায় করছেন। ওকে এসব কদর্য কথা বলার জন্য আপনাকে কিন্তু জবাবদিহি করতে হবে। আপনি ভাববেন না যে জার্নালিস্ট বলে আপনি বেঁচে যাবেন। ইয়েস, লেট দেম কাম। কিন্তু ততক্ষণ এই লোকটা আর আপনি দুজনেই এই ঘরেই বসুন। ইউ আর আন্ডার অ্যারেস্ট। কর্নেল আমাকে চোখ টিপলেন। বেশ,
কিন্তু দেখতেই তো পাচ্ছেন উনি বুড়ো মানুষ, ওভাবে হাত তুলে আর কতক্ষণ রাখবেন ওনাকে? হ্যান্ডস ডাউন। ঘরের ভেতর বসে নিঃশব্দে আমরা ভোরের প্রতীক্ষা করতে থাকলাম। তখন রাত 4:42, বৃষ্টি সমানে পড়ছে। ভোরেই আকাশ পরিষ্কার হয়ে গেল। মিস্টার লাল টেবিলের বাতির সামনে সেই কালো নোট বই পড়ছিলেন আর মাঝে মাঝে আমাদের দিকে ঘুরে তাকাচ্ছিলেন। দুজন সেপাই দরজায় বন্দুক বাগিয়ে পাহারা দিচ্ছিল, কিন্তু অবাক লাগলো শর্মা এবং ইন্দ্রনাথ ও ঘর ছেড়ে শুতে যাননি। দুটি লুব্ধ জন্তুর মতো মিস্টার লালের নোট বইটার দিকে তাকিয়ে ঠায় বসে থাকলেন। আমরা দুজন তো মিস্টার লালের বন্দী, তাই ঘর ছাড়ার প্রশ্নই ওঠে না। বেচারা কর্নেলের জন্য দুঃখ হচ্ছিল। ওর হাতির বরাত, এমন মশা বনে যেতে কখনো দেখিনি। চালে ভুল করেই এই দুর্দশায় পড়েছেন। দুর্দণ্ড প্রতাপ মিস্টার লালের খপ্পরে এভাবে পড়ে যাবেন ভাবেননি। ভাবছিলাম কর্নেলকে যথেষ্ট বকে দেব, নির্ঘাত এবার ওকে 72-এ ভীমরতি ধরেছে। এভাবে যেখানে যা খুশি করে ফেলে নিজেও বিপদে পড়বেন, আমাকেও ফেলবেন, কোনো মানে হয় না। কিন্তু ওর মুখটা নির্বিকার, মিটিমিটি হাসছেন আর হাসছেন। কি লোক রে বাবা! সবে পূবের আকাশ লাল হয়ে উঠেছে। মিস্টার লালের পড়া শেষ হলো। নোট বইটা বুঝিয়ে কর্নেলের দিকে ঘুরলেন, বললেন, বোঝা গেল শ্রীমান 420-এর আগমনের উদ্দেশ্য। ইন্দ্রনাথ বাবু, মিস্টার শর্মা, আপনাদের সাক্ষ্যের উপর সব নির্ভর করছে। মাইন্ড দ্যাট। মিস্টার লাল, কি লেখা আছে ওতে বলবেন কি? মিস্টার লাল, আবার আপনাকে আমি সতর্ক করে দিচ্ছি, ওই ডায়েরি বইটা সৌমেন্দুর হত্যাকাণ্ডের ব্যাপারে একটা মূল্যবান দলিল। মিস্টার লালের ঠোঁট ফাঁক হলো, কিন্তু কথা বেরোবার আগেই দরজা খুলে ফের সর্বেশ্বরী বেরোলেন। মনে হলো বৃদ্ধা এতক্ষণ ঘুমননি, জেগেই ছিলেন। বললেন, মিস্টার লাল, ওই ডায়েরিটার কথা আমি জানতুম। ওটা আমার স্বামীর ডায়েরি। ওতে কি আছে তা আমার স্বামী অবশ্য কখনো জানাননি, জানতেও চাইনি। এখন মনে হচ্ছে ওর মধ্যে এমন কিছু আছে যার জন্য সৌমেন্দুর প্রাণ দিতে হলো। ওটা কি আমাকে একবার দেখতে দেবেন? কিন্তু এটা এখন আদালতের এক্সিবিট হওয়ার যোগ্য, তাই আপনাকে দেখানো যাবে কি? ওকে একবার পড়তে দিতে আমার আপত্তি নেই, কারণ উনি এই হত্যাকাণ্ডের মামলার প্রধান সাক্ষী হবেন। আপনি থামুন মিসেস রায়, এটা আমার হাতেই থাকবে। আপনি এখানে এসে পড়ে দেখুন। সর্বেশ্বরী এগিয়ে গিয়ে টেবিলের পাশে দাঁড়ালেন। মিস্টার লাল ডায়েরিটা খুলে ধরলেন। কয়েক পাতা পড়ার পর সর্বেশ্বরীর মুখে অদ্ভুত ভাবান্তর লক্ষ্য করলাম। মনে হলো উনি খুব উত্তেজিত হয়ে পড়েছেন, ঠোঁট কামড়ে ধরেছেন। আমরা সবাই চুপচাপ ওর দিকে তাকিয়ে আছে। পড়া শেষ হলে সর্বেশ্বরী কর্নেলের দিকে ঘুরে বললেন, কর্নেল সরকার, আপনি কিভাবে এটার খোঁজ পেলেন বলবেন কি? বলতে আপত্তি নেই, কিন্তু তার আগে দয়া করে আমার প্রশ্নের জবাব দিন। সি স্কোয়ার এই সংকেতটি কি আপনার পরিচিত? হ্যাঁ, কেন? এর অর্থ কি আপনি জানতেন? না, কারণ আমার স্বামী এর অর্থ আমাকে জানাননি। তিনি বেশ কয়েকদিন আমাকে বলেছিলেন, যদি আমি হঠাৎ মারা পড়ি তুমি C2 এই কথাটা মনে রাখবে এবং সৌমেন্দুকে জানাবে। ওর সব কথাই ওই রকম হেয়ালিতে ভরা থাকতো। ভাবতুম ড্রিঙ্কসের ঘোরে আবোল তাবোল বকছেন। সৌমেন্দুকে আপনি জানিয়েছিলেন? হ্যাঁ, ওর মৃত্যুর পর জানিয়েছিলাম। সৌমেন্দু হেসে উড়িয়ে দিয়েছিল, বলেছিল কাকামশাইয়ের পাগলামি। কর্নেল ইন্দ্রনাথকে জিজ্ঞেস করলেন, আপনি এর আগে সি স্কোয়ার কথাটা শুনেছিলেন? না না, এখানে আসার পর বড়শির মোড়কে লেখা দেখেছিলুম। মিসেস রায়, লুকোবার কারণ নেই। এবার বলুন তো, আপনি ইন্দ্রনাথ বাবুর বর্ষির মোড়ক বদলে সি স্কোয়ার লেখা ডায়েরির একটা পাতা ও ঘরে রেখেছিলেন কিনা? হ্যাঁ, আমার স্বামী যেদিন মারা যান সেদিনই আনমনে কথাটা
অন্য একটা ডায়েরির পাতায় আমি লিখেছিলাম, ইন্দ্রনাথ এবার এখানে আসার পর আমার সন্দেহ হলো যে নিশ্চয়ই একটা কিছু ঘটতে চলেছে, যার কোনো কিছুই আমি জানি না। তাই ওই পাতাটা ওর নজরে এনে দেখতে চেয়েছিলাম ও কি করে। অবাক হয়েছিলুম তারিখটা দেখে, কিন্তু ওই কথাটার মানে কি আমি তো জানতাম না, আর এখনো সেটা জানি না। কর্নেল মিস্টার শর্মার দিকে ঘুরে বললেন, আপনি কিছু জানতেন? শর্মা অন্যমনস্ক ছিলেন যেন, চমকে উঠে মাথা দোলালেন। ওদিকে মিস্টার লাল এতক্ষণ চুপচাপ সব শুনছিলেন, এবার হাত নেড়ে বললেন, খুব হয়েছে। এটা আদালত নয় এবং ওই লোকটা সরকারি কৌশলীও নয়, সে অধিকার আমি ওকে দিইনি। সেই সময় বাইরে জিপের গর্জন শোনা গেল। তখন সূর্যের হালকা আলো এসে লন পেরিয়ে বারান্দা ছুঁয়ে ঘরে ঢুকেছে। দুটো জিপ দেখা গেল লনে। তারপর কজন পুলিশ অফিসার এবং দুজন সিভিলিয়ানের পোশাক পরা ভদ্রলোক জিপ থেকে নেমে বারান্দায় উঠলেন। একজন ঢুকতে ঢুকতে বললেন, কই, কোথায় আমাদের মাননীয় কর্নেল সাহেব? ও হ্যালো হ্যালো হ্যালো। আমি অবাক হলুম না। মিস্টার লাল ভীষণ অবাক হলেন নিশ্চয়ই। কর্নেলের হাত ধরে সেই ভদ্রলোক চেঁচিয়ে উঠলেন, হে কি কর্নেল সরকার, আপনার এই অবস্থা কেন? ও কিছু না মিস্টার আচারিয়া, ও কিছু না। আপনি কেমন আছেন? দীর্ঘ 6-7 মাস পরে দেখা, তাই না? মিস্টার আচারিয়া তখনও অবাক। আমি এবার মিস্টার লালের কীর্তি ফাঁস করতে যাচ্ছি টের পেয়েই কর্নেল আমার হাত ধরে বললেন, মিস্টার আচারিয়া, আগে আলাপ করিয়ে দিই আমার এই তরুণ বন্ধুর সঙ্গে, জয়ন্ত চৌধুরী, কলকাতার প্রখ্যাত সংবাদপত্র দৈনিক সত্যসেবকের রিপোর্টার। জয়ন্ত, ইনি আমার এক বন্ধু, ডিটেকটিভ ইন্সপেক্টর মিস্টার চন্দ্রমোহন আচার্যা। আর চোখে তাকিয়ে দেখি মিস্টার লাল ফোঁস করে নিঃশ্বাস ফেলছেন এবং সূর্যোদয়ই দেখছেন হয়তো। হঠাৎ সর্বেশ্বরী বলে উঠলেন, আপনারা বসুন প্লিজ, আমি আপনাদের কফির ব্যবস্থা করি। কেউ কিছু বলার আগেই বৃদ্ধা কিচেনের দিকে চলে গেলেন। ডায়েরিতে কি লেখা ছিল পরে জেনেছিল, কিন্তু ঘটনা আগাগোড়া সাজানোর খাতিরে সেটা এখানেই বলে নেওয়া ভালো। সংক্ষিপ্তভাবেই বলছি, জগদীপ রায় একবার বোম্বাইয়ের এক পানশালায় হিগিন্স নামে একজন প্রাক্তন ব্রিটিশ যোদ্ধার সঙ্গে পরিচিত হন। হিগিন্স দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লেফটেন্যান্ট মেজর ছিলেন। ভারতের স্বাধীনতার পরও তিনি এদেশে থেকে যান এবং অবসর নেন। হিগিন্স বেজায় মদ খেতেন। সেই পানশালায় জগদীপের সঙ্গে পরিচিত হওয়ার সময় তখন ওর প্রচণ্ড মাতাল অবস্থা। তখন জগদীপ ওকে ওর বাসায় পৌঁছে দিতে যান। হিগিন্স ব্যাচেলার ছিলেন। যাই হোক, গাড়িতে নিয়ে যাওয়ার সময় এবং বাসায় গিয়ে নেশার ঘোরে এমন কিছু কথা বলেন, জগদীপের তাক লেগে যায়। হিগিন্স যুদ্ধের সময় মধ্যপ্রদেশের এই এলাকার এক রাজপ্রাসাদে ছিলেন। বলা বাহুল্য, বাড়িটি এক দেশীয় রাজার এবং তা ব্রিটিশ সরকার সেনানিবাস হিসেবে ব্যবহার করার জন্য দখল করে নেন। সেই বাড়িতে যেভাবেই হোক হিগিন্স এবং 3 জন সহযোদ্ধা মিলে একটি বাক্স পেয়ে যান। বাক্সে সোনা দানা হিরে জহরত ছিল বোঝাই হয়ে। এই গুপ্তধন পাওয়ার পর সমস্যা দেখা দেয়। সবার চোখ এড়িয়ে এগুলো ভাগাভাগি করা কঠিন, কারণ সেনানিবাসে সব সময় ভিড়। তাছাড়া কাকে কোন মুহূর্তে কোথায় পাঠানো হবে ঠিক নেই। ধনসম্পদের ভাগ নিয়ে রাখবেন কোথায়? 4 বন্ধু মিলে এই চিরিমিরি জঙ্গলে এসে লেকের পশ্চিম উপত্যকায়, যেখানে পরে শিশির খনি খোঁড়া হয়, সেখানে পুঁতে রাখেন। কথা রইল, যুদ্ধ শেষ হলে ওটা ভাগাভাগি করে নেওয়া হবে। ঘটনাচক্রে বার্মা ফ্রন্টে হিগিন্স বাদে সবাই মারা পড়েন। হিগিন্স ফিরে এসে গুপ্তধনের খোঁজ করেন, কিন্তু 3 বছরের মধ্যে এক ভূমিকম্পে উপত্যকার মাটি ওলটপালট হয়ে গেছে। ফলে হিগিন্স খুঁজে বাক্সটা বের করতে পারেননি। 1947 সালের 15ই আগস্ট ভারত থেকে ব্রিটিশ শাসকরা চলে গেলেন, কিন্তু বাধ্য হয়ে হিগিন্সকে থাকতে হলো। এখন তার একমাত্র কাজ বারবার চিরিমিরি উপত্যকায় যাওয়া এবং অনুসন্ধান করা। গুপ্তধনের প্রতি মানুষের প্রচণ্ড নেশা ধরানো লোভ আছে। জগদীপ সেই লোভে পড়ে গেলেন এবং গোপনে একা তল্লাশ শুরু করলেন।
কিন্তু বারবার ওখানে শিকার কিংবা ছিপে মাছ ধরার অজুহাত ঘাতক দেখানো যায়। বিশেষ করে ক্রমাগত সপ্তাহ কিংবা মাসও লেগে যেতে পারে। অতএব উনি ফোন দিয়ে আঁটলেন। অনন্তরাম শর্মা ওর ঘনিষ্ঠ বন্ধু এবং খনি ইঞ্জিনিয়ার। ওই উপত্যকায় কোনো খনিজ সম্পদ থাকা সম্ভব বলে মনে হয়েছিল জগদীপের। ওর ভাগ্য ভালো, শর্মা মাটি পরীক্ষা করে জানালেন তলায় শীষের খনি আছে। জগদীপ ভোপালের নবাবের কাছে বন্দোবস্ত নিলেন জায়গাটার। খনির কাজ শুরু হলো, কিন্তু সেই গুপ্তধনের কোনো সন্ধান পাওয়া গেল না। এরপর জগদীপের নিজের ভাষায় ডায়েরির শেষাংশ তুলে দিচ্ছে তারিখ 16ই আগস্ট, অর্থাৎ ওর মৃত্যুর আগের দিন। আজ আমি জীবনের এক ভয়ঙ্করতম অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিল। শেষ 3টি পিঠ সাবধানতার জন্য বুঝিয়ে দেওয়া দরকার, তাই শর্মাকে নিয়ে বেরিয়েছিল। শর্মা কিছুক্ষণ পরীক্ষার পর মাছ ধরতে গেল লেকে। আমি বিষণ্ণ হয়ে দাঁড়িয়ে আছি। এতগুলো বছর আমার বৃথা চলে গেল। এবার ব্যর্থতার বোঝা মাথায় নিয়ে এই উপত্যকা ছেড়ে চলে যেতে হবে। আনমনে বড় সুড়ঙ্গের কাছে যেই গেছি, হঠাৎ দেখি এক আজব মূর্তি। প্রথমে চিনতে পারিনি, পরক্ষণে চিনল হিগিন্স। কিন্তু এ কি মূর্তি তার! মাথায় একরাশ চুল, মুখে দাড়ি গোঁফের জঙ্গল, পরনে মাত্র একটা ছেঁড়া হাফ প্যান্ট, হাতে বড় বড় নখ, সারা গা নোংরা, খালি পা। সে আমাকে দেখা মাত্র অমানসিক ভাবে হেসে উঠল। ও নিশ্চয়ই পাগল হয়ে গেছে। শিউরে উঠল মোর পরিণতি দেখে। তাহলে কি একদিন আমারও ওই পরিণতি ঘটবে? হঠাৎ হিগিন্স জন্তুর মতো গর্জন করে আমাকে তেড়ে এলো। পকেট থেকে পিস্তল বের করে ছুড়ল। গুলি লক্ষ্যভ্রষ্ট হলো। হিগিন্স অমনি ঘুরে সুড়ঙ্গে গিয়ে ঢুকলো। আমার মধ্যে তখন খুনের নেশা জেগেছে। সুড়ঙ্গে ঢুকে পড়লুম। আন্দাজে গুলি ছুড়লুম পাগলের মতো। মনে হলো হিগিন্স হাসছে কোথাও। কানের ভুল হতেও পারে। ঠিক করেছি হিগিন্সকে শেষ করতেই হবে। আগামীকাল টর্চ নিয়ে ওই সুড়ঙ্গে ঢুকবো। ওকে খুঁজে বের করে হত্যা করব। ও আমার লোভের জন্য দায়ী। ও আমার জীবনের সুখ শান্তি নষ্ট করার মূলে। আজ আমার চোখে শুধু হিরে, পান্না, জহরতের ঝলকানি। এ কি অদ্ভুত অভিশাপ! খেতে ঘুমোতে সব সময় ওই গুপ্তধন আমাকে হাতছানি দিয়ে ডাকছে। ঘুমোতে পারি নে, খাওয়া ফেলে উঠে পড়ি। আমার জীবনী শক্তি দিনে দিনে শেষ হয়ে যাচ্ছে। শয়তান হিগিন্সই এর জন্য দায়ী। বেশ বোঝা যায় 17ই আগস্ট হিগিন্সকে হত্যা করার উদ্দেশ্যে জগদীপ সুড়ঙ্গে ঢোকেন এবং সম্ভবত হার্টফেল করে মারা পড়েন। ওই মানসিক অবস্থায় এটা স্বাভাবিক ছিল। সেই সঙ্গে বোঝা গেল সর্বেশ্বরী যে সাধুর কথা বলেন সে কে। কিন্তু হিগিন্স কি এখনো বেঁচে আছেন এবং সুড়ঙ্গ থেকে অভিশপ্ত গুপ্তধন খুঁজে বেড়াচ্ছেন? আর শেষ কয়ার কথার অর্থ কি? কর্নেল আমাকে জানিয়েছেন ওটা দুর্বোধ্য কিছু নয়। ক্যাবিনেট নাম্বার 2, ডাইনিং এর দেয়াল আলমারির 2 নম্বর খোপ। কর্নেল নিচক অনুমানের ভিত্তিতে কাজে নেমেছিলেন এবং অনুমানটা মিথ্যে হয়নি। আচারিয়া কর্নেলের দুর্দশার কথা শুনে হেসেই খুন। ততক্ষণে মিস্টার লাল পুরোপুরি বদলে গেছেন এবং কর্নেলের উদ্দেশ্যে বারবার বলছেন, খুব দুঃখিত, কিন্তু স্যার আমার কর্তব্য জ্ঞানী এজন্য দায়ী। কর্নেল মিস্টার লালের একটা হাত সস্নেহে টেনে নিয়ে তার উপস্থিত বুদ্ধি, সাহস এবং দক্ষতার প্রশংসা করার পর দেখা গেল দুজনে পাশাপাশি হাঁটছেন, বসছেন। কর্নেলের এইসব ব্যাপারে জুড়ি নেই। সব অপ্রীতিকর স্মৃতি ঘুচিয়ে দিতে তিনি পটু। অতএব আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে বেঁচেছি। কর্নেল এবং পুলিশ অফিসাররা সবাই ঘাট ঘুরে খনি উপত্যকায় চলে গেলেন। রাতে ভালো ঘুম হয়নি, তাই আমার ক্লান্তি লাগছিল। ভাবলাম ওরা তদন্ত করুন, আমি একটু গড়িয়ে নিই। গড়াচ্ছি, হঠাৎ কানে এলো সর্বেশ্বরী ও ইন্দ্রনাথ পাশের ডাইনিংয়ে উত্তেজিতভাবে কথা বলছেন।
উঠে বারান্দায় গেল। তখন অ্যাম্বুলেন্স এসে গেছে, একটু পরে লাশ নিয়ে যাওয়া হবে। সেপাইরা এবং অ্যাম্বুলেন্স কর্মীরা দাঁড়িয়ে রয়েছে। মিস্টার শর্মাকে দেখতে পেলাম না কোথাও, অথচ উনি কর্নেলদের সঙ্গেও যাননি। শরীর খারাপ বলে নিজের ঘরে ঢুকেছিলেন। সেই ঘরের দরজা খোলা এবং বিছানা শূন্য দেখা যাচ্ছে। বারান্দা থেকে ডাইনিংয়ের দরজা দিয়ে সেটা আমার চোখে পড়েছিল। সর্বেশ্বরী তার ঘরের দরজায় দাঁড়িয়ে আছেন, ইন্দ্রনাথ একটু তফাতে। আমি একটু আড়ালে দাঁড়িয়ে শুনতে থাকলাম। সর্বেশ্বরী বলছেন, তুমি দেব দেবতা ভগবান যার নামই নাও, আমি ও কথা বিশ্বাস করি না। আপনার বিশ্বাস করা না করায় আমারও কিছু যায় আসে না। হ্যাঁ, তা তো বটেই। এখনো কথা বলবে বই কি, মানুষ হয়ে গেছো, এখন তো আর আমার কোনো প্রয়োজন নেই। কিন্তু জেনে রেখো, আমার একটি পয়সাও তুমি আশা করো না। নিশ্চয় নিশ্চয় আমি করি না। আর আপনার সম্পত্তি আপনি যা খুশি করুন, আমি কিছু বলতে চাই না। কিন্তু দোহাই আপনার, ওই মিথ্যে বদনামটা আমাকে প্লিজ দেবেন না। 100 বার দেব। সাধু বাবা স্বয়ং আমাকে বলে গেলেন ফাইলটা তুমি হাতিয়েছ। সাধু বাবা? আপনার ওসব গাঁজাখুরি ব্যাপারে আমার কোনোদিন বিশ্বাস ছিল না, আর এখনো নেই, বুঝেছেন? আমি এ ঘর থেকে তোমার পায়ের শব্দ পেয়েছিলুম কাল বিকেলে। উঠে এসে দেখি তুমি ঝোপের মধ্যে চলে যাচ্ছ। আপনি পায়ের শব্দ শুনে বুঝতে পারেন? নিশ্চয়ই পারি। তাহলে শুনুন, যাকে দেখেছিলেন সে কিন্তু সৌম্য। আমি তাকে ফলো করে এসেছিলুম। ঝোপের আড়াল থেকে দেখলুম সে এই ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। তার হাতে একটা কি জানি ছিল, দূর থেকে কিন্তু আমি বুঝতে পারিনি। আমি বিশ্বাস করি না। আমি আপনার পা ছুঁয়ে বলবো? না, আমার পায়ে হাত দেবে না। নিজের ছোট ভাইকে খুন করেছে যে, তাকে। কাকিমা, কাকিমা, ওকে আমি খুন করিনি কাকিমা। নিশ্চয়ই করেছ। যদি তোমার ওই কথাটা সত্যি হয় যে ফাইলটা সৌম্য নিয়ে যাচ্ছিল, তাহলে ওটা হাতাতে তুমি খুন করেছ। না না কাকিমা, না। আরে ফাইলে কি ছিল আমি এখনো জানি না। আপনি বিশ্বাস করুন, আমি জানি না কাকিমা। তুমি নেকা। এই সময় দূরে কোথাও গুলির শব্দ শোনা গেল। চমকে উঠলাম। ফের কয়েকবার শব্দ হতেই একটা হুলস্থুল পড়ে গেল। সিপাহীরা দৌড়ে ঘাটের দিকে গেল। ইন্দ্রনাথও বেরিয়ে এলেন। আমাকে দেখেই জিজ্ঞেস করলেন, কি হলো জয়ন্তবাবু? মাথা নেড়ে দৌড়ে গেলাম ঘাটের দিকে। গিয়ে এক অদ্ভুত দৃশ্য দেখলাম। লেকের জলে অনন্তরাম শর্মা গলা অবধি ডুবে রয়েছেন, দুহাত ওপরে তোলা। সবাই হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। মিস্টার আচারিয়া চিৎকার করছেন, উঠে আসুন বলছি, 1 মিনিটের মধ্যে উঠে না এলে আবার গুলি ছড়ব। শর্মা আর্তনাদ করে বললেন, উঠছি উঠছি, দোয়াই, গুলি ছুড়বেন না, গুলি ছুড়বেন না। উনি এবার দুহাত তুলে ঘাটের দিকে আসতে থাকলেন। কর্নেল একটু দূরে দাঁড়িয়ে মিটিমিটি হাসছিলেন। কাছে গিয়ে বললাম, আবার এই নাটকের মানে কি কর্নেল? তুমি এখনো নাবালক জয়ন্ত, বুঝতে পারছো না কিছু? কি সর্বনাশ! শর্মাই কি সৌমেন্দুকে খুন করেছেন? হ্যাঁ। সে কি, কেন? হিগিন্সের একটা ফাইল হাতাতে। চলো বাংলোয় গিয়ে সব বলছি। ফাইলটার কথা একটু আগে সর্বেশ্বরী ও ইন্দ্রনাথের ঝগড়ার মধ্যে শুনেছি। বাংলোয় ফিরে বাকিটা শুনলাম বিশদ ব্যাখ্যা সহ। সর্বেশ্বরীও সব ফাঁস করে দিলেন। হিগিন্সই সর্বেশ্বরীর সাধু বাবা। কদিন আগে কলকাতা গিয়ে সর্বেশ্বরীকে একটা ছোট ফাইল দিয়ে আসেন। ইন্দ্রনাথ ব্যাপারটা টের পান, কিন্তু এর রহস্যটা কি জানতেন না। তাই কর্নেলের শরণাপন্ন হন। আশ্চর্য, কর্নেল আমাকেও কিছু খুলে বলেননি। যাই হোক, হিগিন্স দেশে ফিরে গেছেন, গুপ্তধনের মায়া ত্যাগ করেই গেছেন। ওর ফাইলে উপত্যকার একটা ম্যাপ ছিল, 1943 সালের ম্যাপ। ম্যাপে গুপ্তধনের অবস্থান চিহ্নিত ছিল, কিন্তু 1946-এর ভূমিকম্পে সব ওলটপালট হয়ে যায়। তাই হিগিন্স বছরের পর বছর খোঁজাখুঁজি করেও পাত্তা পাননি। তাছাড়া বোঝাই যায় ওর ক্রমশ মস্তিষ্ক বিকৃতি ঘটেছিল।
তা না হলে হয়তো বের করা অসম্ভব হতো না। জগদীপ তখন ফাইলটা পেলে নিশ্চয়ই হদিশ করতে পারতেন। এখন সর্বেশ্বরীর ভুল হলো ফাইলের কথাটা শর্মাকে জানানো। শর্মা তককে তককে ছিলেন। সর্বেশ্বরী এখানে আসার পর ফাইলটা সতর্কতা হিসেবে সৌমেন্দুর বিছানার তলায় রেখে দেন, কারণ শর্মার মতিগতির ওপর ক্রমশ তাঁর সন্দেহ জাগছিল। কর্নেল ও শর্মা চলে যাওয়ার পর সর্বেশ্বরী রঘুবীরকে দিয়ে সৌমেন্দুকে ডাকতে পাঠান। সৌমেন্দু আসতে দেরি করে, সম্ভবত মাছের টোপ খাচ্ছিল তখন। সে একটু পরে এলে সর্বেশ্বরী তাকে বলেন, বিছানার তলায় যেটা আছে সেটা সাবধানে লুকিয়ে রাখো, কারণ ওটা একটা দামি দলিল। সৌমেন্দু দলিলের ফাইলটা নিয়ে চলে যায়। সে ঘাটে বসে পড়ে দেখার কথা ভেবেছিল। ওদিকে কর্নেল ও শর্মা গর্তগুলোর অন্য মুখ খুঁজছেন। ওই সময় এক ফাঁকে কর্নেলের অজান্তে শর্মা ফাইল চুরি করতে চলে আসেন। অভাবিত সুযোগ। সর্বেশ্বরী তখন একা আছেন, দরকার হলে তাকেও খুন করে ওটা হাতাবে। কিন্তু সৌমেন্দুর দুর্ভাগ্য, সে ঘাটে তখন ফাইলটা পড়ছে। শর্মা আগেই কিচেনের চুরিটা হাতিয়েছিলেন, তাই দিয়ে সৌমেন্দুকে খুন করেন। ফাইলটা কেড়ে নেন, জঙ্গলে পাথর চাপা দিয়ে রেখে ভালো মানুষের মতো কর্নেলের সামনে আবির্ভূত হন। ইন্দ্রনাথ তার একটু আগে সৌমেন্দুকে বাংলোয় যেতে দেখে অনুসরণ করেছিলেন, কিন্তু ফাইলটা যে সৌমেন্দু নিয়ে আসছে বুঝতে পারেননি। নিজের ঘরে ঢুকে দেখে আসেন সৌমেন্দু বরাবরকার মতো তাঁর জিনিসপত্র হাতড়াচ্ছে কিনা। তাঁর শ্যাওলা ভরা জুতোর দাগ আমরা ঘরের মেঝেতে দেখেছি। কালো দাগগুলো শর্মার। শর্মা সৌমেন্দুকে খুন করার পর ওই ঘরে একবার ঢোকেন, কারণ সর্বেশ্বরীর মোড়ক বদলানোটা তাঁরই পরামর্শে। ইন্দ্রনাথের রিয়াকশন জানা। যখন দেখলেন ইন্দ্রনাথের নজরে মোড়কটা এসেছে এবং সযত্নে রাখা আছে, উনি উদ্বিগ্ন হয়ে পড়েন। ওটা দলা পাকিয়ে ফেলে দেন। তখন খুন করার পর ওর বুদ্ধিশুদ্ধি লোপ পেয়েছে। ফাইলটাও লুকোতে হবে, কিন্তু নিজের ঘরে গেলে সর্বেশ্বরীর চোখে পড়বে, তাই তক্ষুনি বেরিয়ে উপত্যকার দিকে চলে যান। ওদিকে কর্নেলও তাঁর দেরিতে সন্দিগ্ধ হতে পারেন। ইন্দ্রনাথ কিন্তু বারবার ঘাট থেকে উঠে বাংলোর দিকটা দেখছিলেন, অর্থাৎ লক্ষ্য রেখেছিলেন। হঠাৎ তার চোখে পড়ে শর্মা চলে যাচ্ছেন। যদি ইন্দ্রনাথ সৌমেন্দুর ঘাট হয়ে যেতেন তাহলে হয়তো পাশের ঝোপেই লাশ পড়ত, কিন্তু সৌমেন্দুর চোখে পড়ার ভয়ে তিনি আরও ওপর দিয়ে শর্মাকে অনুসরণ করেন। উঁচু থেকে দেখতে পান শর্মা কি একটা পাথরের তলায় পুঁতে রাখছেন। গত রাতে সেটা খুঁজতেই গিয়েছিলেন, কিন্তু পাননি। আজ সকালে অবশ্য ফাইলটা কর্নেলরা উদ্ধার করেছেন, কিন্তু ম্যাপটা নেই। ওটা শর্মার পকেটস্থ হয়েছিল, কাজেই লেকের জলে ভিজে দুমড়ে নষ্ট হয়ে গেছে, কালি ধেবড়ে গেছে। অতএব গুপ্তধন মানুষের চোখের আড়ালেই বরাবরের মতো থেকে গেল। তবে শেষ পর্যন্ত লেকের জলে সত্যি মাছ ধরা হলো, তাই না? খোকন গেছে মাছ ধরতে। খোকন গেছে মাছ ধরতে গল্পটি এখানেই শেষ হলো। গল্প পাঠে অংশগ্রহণ করেছেন কর্নেলের ভূমিকায় কৌশিক, ইন্দ্রনাথের চরিত্রে শৈবাল, ইন্সপেক্টর মিস্টার লালের চরিত্রে নীলাঞ্জন, সর্বেশ্বরী দেবীর চরিত্রে সুতপা, রঘুবীরের চরিত্রে বিবেক, গল্পপাঠ ও জয়ন্তের চরিত্রে আমি কমলেশ। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন রেনবো মিডিয়া স্টুডিও। নমস্কার।